গ্যাসের আচরণের অঙ্কের ক্লাস শুরু হচ্ছে। আজকে আমরা বয়েলের সূত্র থেকে অঙ্ক করব। যারা এর আগে কোনোদিন অঙ্ক যদি নাও পেরে থাকো কোনো ব্যাপার না, আজকে একদম ছোট লেভেল থেকে শুরু করব। আজকে যত অঙ্ক করাবো 3টে লেভেলে ভাগ থাকবে। সবার প্রথমে লেভেল 1, মাধ্যমিকে আজ পর্যন্ত যে ধরনের প্রশ্ন এসে গিয়েছে এই চ্যাপ্টার থেকে সেই ধরনের প্রশ্ন করব আমরা লেভেল 1-এ। তারপরে লেভেল 2 করব। লেভেল 2 মানে একটু কঠিন অঙ্ক, যেগুলো মাধ্যমিকে আসতে পারে সেই ধরনের অঙ্ক আমরা করব। তারপরে আমরা যাব হটস লেভেল। হটস লেভেল মানে শুধুমাত্র দেখো বিজ্ঞানের অঙ্কগুলো করলে হবে না, একটু আমাদের বিজ্ঞানের উদ্দেশ্য কি, যে একটু তোমরা ভাবতে শেখো, তোমাদের চিন্তা শক্তির একটু বিকাশ ঘটুক। এই জন্য যাতে তোমরা একটু ভাবতে শেখো, সেই জন্য আমরা হটস লেভেলের অঙ্ক করব। মানে হাইয়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, চিন্তা শক্তি যাতে বিকাশ হয়, সেই ধরনের স্কিল যাতে ডেভেলপমেন্ট হয়, সেই জন্য কিছু এক্সট্রা অঙ্ক আমরা করব। সেগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো খুব দারুণ দারুণ অঙ্ক। স্টার্ট করছি গ্যাসের আচরণ থেকে। খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও এবং কমেন্ট বক্সে ওয়ার্ড টাইপ করে দাও যারা এই ভিডিওটা রেকর্ড দেখছো। আমাদের বিবর্তন ব্যাচের এটা ক্লাস, হয়তো এটা ইউটিউবেও আপলোড করব, তো যারা ইউটিউবে দেখছো তোমরা ইউটিউবেও অবশ্যই কমেন্টে ওয়ার্ড টাইপ করে দিও। আর আমাদের ব্যাচে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন করে যেও। এবার কথায় আসি, গ্যাসের আচরণের অঙ্ক শুধুমাত্র গ্যাসের আচরণ নয়, গোটা ভৌত বিজ্ঞান থেকে যত অঙ্ক আছে সব অঙ্কগুলো সাধারণত ওভারঅল একই নিয়মে দেখা যায়। আমাদের সবার প্রথম স্টেপ হবে অঙ্কটাকে পড়া। অঙ্কটাকে পড়ার পর আমরা দেখবো ওই প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে। কেমন? প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে, যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা লিখে নেব সবার প্রথমে। তারপর আমরা দেখবো যে কাকে জানতে চেয়েছে, কোন জিনিসটা বের করতে বলেছে সেটা লিখে নিলাম। এবার আমরা দেখবো আচ্ছা এগুলো দেওয়া আছে আর এটা জানতে চেয়েছে, তাহলে এদেরকে নিয়ে কোন সমীকরণ হয় সেই সমীকরণটা ভাবার চেষ্টা করব। একবার সমীকরণ ধরতে পারলে জাস্ট মান বসাবো, কাটাকাটি অঙ্ক হয়ে যাবে। এইভাবে গোটা ভৌতবিজ্ঞানের অঙ্কগুলো আমরা করব। খাতা কলম নিয়ে বসো, আমরা এক এক করে স্টার্ট করি, খুবই সোজা লাগবে। কেমন? চলো সবার প্রথমে আমরা স্টার্ট করছি লেভেল 1 দিয়ে। সবার প্রথমে লেভেল 1 আমরা স্টার্ট করছি। লেভেল 1 এর অঙ্কের মধ্যে সবার প্রথমে এই অঙ্কটা চলো আমরা দেখি। বেশি ঘাবড়াবে না, আমি প্রশ্ন পড়ছি, দেখো কি বলা আছে। বলছে 76 সেমি এইচজি চাপে, মানে 76 সেমি পারদ স্তম্ভের চাপে। তাহলে প্রশ্নে প্রথমে একটা চাপ বলে দিয়েছে, তাহলে প্রাথমিক চাপকে আমরা P1 দিয়ে লিখি। তাহলে আমরা বলবো যে প্রশ্নে কি কি দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে P1 সমান সমান 76 সেমি এইচজি, তাই তো লিখে নিলাম। তাহলে প্রাথমিক চাপ প্রশ্নে বলে দিয়েছে। প্রাথমিক চাপ মানে কি, প্রথমে যেই চাপটা প্রশ্নে বলা আছে, তো সেই চাপটা 1 দিয়ে লিখে নিলাম P1। তারপরে পড়ি, বলছে এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা বানান ভুল আছে, উষ্ণতা হবে, তো উষ্ণতা আমাকে বলে দিয়েছে। তারপরে পড়ি, উষ্ণতাও তুমি লিখে রাখতে পারো। কোন গ্যাসের আয়তন 200 সিসি, তাহলে আয়তন বলে দিয়েছে। তাহলে প্রথমে কোন আয়তনটা বলেছে? V1। প্রাথমিক আয়তন V1 কত বলেছে প্রশ্নে? প্রশ্নে আয়তন বলা আছে 200 সিসি, তো আমি 200 সিসি লিখলাম। আচ্ছা, এবার বলছে তাপমাত্রা স্থির রেখে, মানে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। প্রথমে যে 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে আমাদের T1 ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, পরে ওটা 27 ডিগ্রি সেলসিয়াসই থাকে। তো উষ্ণতা যেহেতু স্থির থাকছে সেজন্য উষ্ণতাটা আমি লিখিনি। তো বলেছে উষ্ণতাটাকে স্থির রাখতে হবে বা তাপমাত্রা স্থির রেখে, এটা বলেছে। তারপর কি বলেছে? চাপ 38 সেমি পারস্তম্ভে চাপ করলে, মানে চাপ যদি আমরা 38 করে দিই, তাহলে প্রশ্নে প্রথমে একটা চাপ বলা ছিল 76, যেটি আমরা P1 লিখে নিয়েছি। পরে আরো একটা চাপ বলেছে, তাহলে পরের চাপটাকে আমরা কি নাম দেবো? এটা 2 নম্বর চাপ, মানে এটা P2। তাহলে অন্তিম চাপ P2 সমান সমান কত বলেছে? 38 সেমি কিউব, সরি 38 সেমি এইচজি, তো সেটা লিখে নিলাম 38 সেমি এইচজি। বেশ, এরপরে প্রশ্ন কি বলছে? বলছে চাপ যদি তুমি এত করে দাও তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে, ওই গ্যাসের আয়তনটা কত হবে। মানে প্রথমে প্রশ্নে আয়তন একবার বলেছিল যে প্রথমে আয়তন ছিল 200, পরে তুমি চাপ পরিবর্তন করে দিয়েছো এবং আয়তন তাহলে কত হবে, মানে V2 কত। আচ্ছা, এবার এখনো পর্যন্ত যারা বুঝতে পারোনি তাদের আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি কি বললো প্রশ্নে। আমি সবার প্রথমে প্রশ্নটা পড়লাম, দেখলাম প্রশ্নে আমাকে কিছু প্রথমে আমাকে প্রশ্নে চাপ বলে দিয়েছে, P1 বলা আছে, তো P1 আমি লিখে নিলাম। এবং আয়তনও বলা আছে প্রথমে একটা, তো আয়তনটা আমি লিখে নিলাম V1 দিয়ে। আমাকে আরো একবার চাপ বলেছে পরে 38 সেমি, তাহলে পরের চাপটাকে P2 দেব, তো পরের চাপ P2 আমাকে বলে দিয়েছে, লিখে নিলাম। এবার পরে আমাকে বলছে আয়তন কত হবে। প্রথমে একবার আয়তন বলেছিল, পরে আবার আয়তন কত হবে, মানে V2 কত হবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, এবার P1 V1 P2 V2 এগুলোতে কোন সূত্র আছে একটু মাথা খাটলে তোমার মনে আসবে
যে বয়েলের সূত্র আমরা পড়েছিলাম P1V1 সমান সমান P2V2, তার মানে এই সূত্র দিয়েই হয়ে যাবে। P1 এর মান বসাবো, P2 এর মান বসাবো, V1 এর মান বসাবো, আর V2 টা আমি বের করে আনবো কাটাকাটি করে। তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আরো একটা উপায় রয়েছে, ম্যাক্সিমাম অঙ্ক ভৌতবিজ্ঞানে আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলোতে এইভাবেই হবে, এই চ্যাপ্টারে আমরা অন্যভাবে ভাবতে পারি। দেখো প্রশ্নে একটা জিনিস লেখা আছে, তাপমাত্রা স্থির রেখে। এবার আমরা জানি বয়েল মানে কোনো কিছু বয়েল করা মানে ফুটানো মানে উষ্ণতার গল্প আসছে, তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা স্থির থাকে আমরা জানি, আর আমাকে প্রশ্নে বলে দিয়েছে তাপমাত্রা স্থির রেখে। তো যদি কোনোদিন কোনো প্রশ্নের মধ্যে তুমি দেখো, গ্যাসের আচরণের কোনো প্রশ্নে দেখো যে বলে দিয়েছে তাপমাত্রা স্থির আছে বা উষ্ণতা স্থির আছে বা অপরিবর্তিত উষ্ণতায়, মানে উষ্ণতার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই অঙ্কটা অবশ্যই বয়েলের সূত্র দিয়ে হবে। এটা অবশ্যই মনে রাখবে। কেমন? তো এই অঙ্কটা আমাদের কোন সূত্র দিয়ে হবে? বয়েলের সূত্র দিয়ে। আমি প্রশ্ন না পড়েই এই তাপমাত্রা স্থির রেখে এই কথাটা দেখে বুঝে গেলাম। তাহলে বয়েলের সূত্র আমরা জানি P1V1 সমান সমান P2V2, এই সূত্র দিয়ে অঙ্ক হবে। প্রশ্নে আমাকে কি কি দেওয়া আছে লিখে নিলাম, এবার আমি জাস্ট মান বসাবো আর কাটাকাটি করে অঙ্ক হয়ে যাবে। চলো মান বসাই। আমি দিলাম বা, প্রশ্নে P1 কত বলেছে? P1 আমাকে বলেছে 76 বলা আছে, তো আমি P1 এর জায়গায় 76 লিখে নিলাম। গুণ V1 আছে, P1 এর সাথে V1 গুণ আছে, তাহলে V1 কত? 200 সিসি, তাহলে এর সঙ্গে 200 গুণ করলাম সমান সমান। P2 কত প্রশ্নে আছে? P2 38 দেওয়া আছে, তো সমান সমান 38। P2 এর সঙ্গে V2 গুণ আছে, কিন্তু V2 তো আমি জানি না, V2 তো আমি বের করব। প্রশ্নে ওটাই বলেছে যে অন্তিম আয়তন কত বা পরে আয়তনটা কত হবে, তাহলে V2 যেহেতু জানি না, তাহলে আমি গুণ V2ই রেখে দিই। এবার আমার কাজ এখান থেকে কাটাকাটি করে V2 বের করে আনা। V2টাকে আমি এক সাইডে রাখি আর এই 38টাকে ওইদিকে ভাগ দিয়ে দিই, তাই না? 38টাকে ভাগ দিয়ে দিই, তাহলে 38টাকে ভাগ দিলে কি হবে? 76 গুণ 200 উপরে ছিলই, আর 38টা নিচে ভাগ হয়ে যাবে 38। 38 দুগুণ 76, 200 দুগুণ 400, হয়ে গেল 400। তাহলে অন্তিম আয়তন 400। এবার এটা রাখলে হবে না, আয়তনের একক বলতে হবে। এবার তুমি বলবে দাদা আয়তনে তো অনেক একক আছে, আমি কোন একক লিখবো? প্রশ্নে আয়তনের যে এককটা বলা আছে, মানে এটা তুমি V2 বের করলে 400, V1 কোন একক নিয়েছিলে? তুমি দেখো V1 কিন্তু প্রশ্নে সিসি দেওয়া ছিল। V1 প্রশ্নে কত বলা ছিল? 200 সিসি। তাহলে প্রাথমিক আয়তনটা যেহেতু 200 সিসি ছিল, তাহলে অন্তিম আয়তনটা 400 কি হবে? সিসি হবে। এককটাকে আমাদের একই রাখতে হবে, সিসি রেখে দিলাম। হয়ে গেল অঙ্ক। পরের অঙ্ক দেখি আমরা, চলো 2022 সালের। এই যে অঙ্কটা করলাম এই ধরনের অঙ্কই হবে। আমি অঙ্কটা আরেকবার রিভাইজ করে দিচ্ছি। তাপমাত্রা স্থির থাকবে বয়েলের সূত্রে, তো বয়েলের সূত্র ফেলে দেবো। কাদেরকে বলে দিয়েছে লিখে নেব, মান বসাবো, কাটাকাটি করবো, হয়ে যাবে। চলো আমি এটা ঝটপট করে দিই। তারপরে 2017 সালের এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আর 22 সালেরটা আমি করে দিই। দেখো খুব সহজে হয়ে যাবে। বলছে 770 mmHg চাপে, তাহলে P1 আমাকে বলে দিয়েছে P1 770 mmHg, তো আমি লিখে নিই, একক অবশ্যই লিখবে। আচ্ছা তারপরে কি বলেছে? কমা দিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, উষ্ণতা বলেছে কিন্তু আবার পরেই প্রশ্নে বলা আছে ওই উষ্ণতায়, মানে প্রথমেও 27 ডিগ্রি ছিল, পরেও ওই উষ্ণতাই থাকবে, উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এটাও বয়েলের সূত্র দিয়েই হবে। অঙ্কটা পড়ি। উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 সেমি কিউব আয়তন অধিকার করে। তাহলে সবার প্রথমে যে আয়তনটা আমরা দেখতে পেলাম প্রশ্ন পড়তে গিয়ে, সেই আয়তন, প্রাথমিক আয়তন V1 কত? 75, যেটা প্রশ্ন আগে বলা আছে সেটা V1। তো V1 75 সেমি কিউব, সেন্টিমিটার কিউব এই ক্ষেত্রে এককটা দিয়েছে। এবার বলছে ওই উষ্ণতায়, মানে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, 750 mmHg চাপে। তাহলে প্রথমে আমাকে একটা চাপ বলেছিল 770, পরে আরো একবার প্রশ্নে চাপ বললো, তাহলে এটা আমার P2 হয়ে যাবে। তাহলে পরে যে চাপটা বললো 750 mmHg, সেটা আমার P2, লিখে নিলাম mmHg, 750 mmHg হয়ে গেল। 750 mmHg লিখে নিলাম। তারপর কি বলছে? এত চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে। তাহলে প্রথমে আয়তন 75 সেমি কিউব প্রশ্নে বলা আছে। এবার পরে বলছে যে পরে আর একবার আয়তন কত হবে, মানে V2টা কত হবে সেটা জানতে চেয়েছে, তো সেটা আমাকে বের করতে হবে। করতে পারবে না? পারবে, জাস্ট মান বসাবে, হয়ে যাবে। চলো করি। তো আমাদের সূত্র কি? উষ্ণতা যেহেতু ওই উষ্ণতাটাই আছে, উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা বয়েলের সূত্র দিয়ে হবে। বয়েলের সূত্র আমরা জানি কি? P1V1 সমান সমান P2V2। তো এখানে V2টা বের করে আনতে হবে। তো P1 আমাকে বলেছে 770, V1 আমাকে বলেছে 75,
P2 আমাকে বলেছে 750 আর V2 বলেছে, V2 বলেনি, বের করতে হবে। তো 0 0 এদিকে কেটে দিলাম, 75 কেটে গেল। V2 সমান সমান কত আসলো? V2 সমান সমান আমার বেরিয়ে গেল 77। একক কি লিখবো? V1 যেহেতু সেন্টিমিটার কিউব ছিল, তাহলে V2টাও আমার সেন্টিমিটার কিউবই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে অঙ্কগুলো যখনই আমরা করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, জাস্ট এইটুকু অঙ্ক করে 2 নাম্বার হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে একটাই 3 নাম্বারের বড় প্রশ্ন আসবে। আমরা থিওরি পড়ে নিয়েছি গ্যাসের আচরণ, যা যা আমি প্রশ্ন উত্তর করিয়েছি তোমাদের বিবর্তন ব্যাচে, ওর বাইরে আসবে না, ওগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ওর মধ্যে প্রশ্ন আসবে। তো 3 নাম্বার ওখান থেকে হয়ে যাচ্ছে। শর্ট কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো অনেক, ওর মধ্যে হয়ে যাবে। 2 নম্বরের অঙ্ক আজকে থেকে শুরু করলাম। এই ধরনের 2 নাম্বারের একটা অঙ্ক কিন্তু এই চ্যাপ্টার থেকে দেবেই। তো কেউ যদি ভাবো যে অঙ্ক বাদ দেবো, হবে না, অঙ্ক বাদ দিলে 2 নাম্বার মিস হয়ে যাবে। সোজা সোজা অঙ্ক দেখো, 2022 সালে এইটুকু অঙ্ক করতে হতো 2 নাম্বার, 17 সালেরটা তোমরা নিজেরাই পারবে। এবার যখন এই অঙ্কগুলো করবো আমাদের একটু ভাষা লিখতে হবে। কিরকম? এই যে P1 লিখে দিলে, P1 কি? প্রাথমিক চাপ। তো তুমি একটু ভাষায় লিখবে যে দেওয়া আছে, ওপর আগে লিখে নিলে যে দেওয়া আছে, কমা দিয়ে দিলে প্রাথমিক চাপ, কমা দিয়ে P1 সমান সমান এত, প্রাথমিক আয়তন, কমা দিয়ে V1 মানে প্রাথমিক আয়তন, তারপরে লিখলে অন্তিম চাপ, অন্তিম চাপ মানে P2, ব্যাস। অন্তিম আয়তন তো বের করতে বলেছে, ওটা লেখার দরকার নেই, এই V2 না লিখলেও হবে, এটা আমি জাস্ট বোঝার জন্য যে V2 আমাকে বের করতে দিয়েছে, এটা লিখতেও পারো নাও লিখতে পারো, বেশ হলো। এবার আমি কি লিখবো? আমি প্রশ্নে দেখলাম লেখা আছে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তো সরাসরি তুমি লিখতে পারো যে আমরা জানি, কেমন, আমার এটা ডাক্তারি হাতে লেখা, তুমি নিজের মতো করে লেখো, ভালো হাতে লেখায় আমরা জানি, কমা দিয়ে কি লিখবে যে P1 V1 সমান সমান P2 V2, এটাও লিখতে পারো। বা সব থেকে ভালো হয় যেটা, এইভাবে লিখবে, তুমি বলবে এক্ষেত্রে উষ্ণতা স্থির আছে, তাই বয়েলের সূত্রানুযায়ী, কমা দিয়ে P1 V1 সমান সমান P2 V2 লিখে দাও। এই কথাটা বললে খুব একদম ভালো হয়, বলে দে, তারপর তুমি কাটাকাটি করে অঙ্ক বের করে নিলে, লাস্টে লিখে দিলে যে অতএব গ্যাসের অন্তিম আয়তন হবে 77 সেমি কিউব। কেমন? 77 সেমি কিউব। চলো পরের অঙ্কটা দেখি, 2017 সালের অঙ্ক। 2017 সালের অঙ্ক বলছে এসটিপি তে, এসটিপি মানে কি? যারা আমার থিওরি ক্লাস করেছো তার মানে তোমরা জানো, এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর হচ্ছে 76 সেমি পারদ স্তম্ভের চাপ, 76 সেমি Hg, তাই না? তো এসটিপি তে তোমাকে বলে দিয়েছে মানে কি? তোমাকে এটা বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 76 সেমি Hg চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এত মিটার কিউব। আচ্ছা, এসটিপি বলেছে মানে কি? উষ্ণতা বলেছে, আবার নিচে লিখে দিয়েছে অপরিবর্তিত উষ্ণতায়, মানে বয়েলের সূত্র দিয়ে হবে, যেহেতু অপরিবর্তিত উষ্ণতা লেখা আছে, তো উষ্ণতাটাকে বাদ দাও। কিন্তু এসটিপি মানে আমরা জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তাহলে স্ট্যান্ডার্ড প্রেসার মানে কি? প্রমাণ চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 1 atm, তাহলে এসটিপি মানে 1 atm চাপ, আর 1 atm মানে আমরা জানি 76 সেমি Hg। তাহলে এসটিপি বলেছে মানে তোমাকে প্রথমেই চাপ বলে দিয়েছে, যে প্রথমে যে চাপটা হলো সেটা এসটিপি, এসটিপির মধ্যে লুকিয়ে আছে। তো প্রাথমিক চাপ P1 তোমাকে বলেছে কত? 1 atm বা 76 সেমি Hg, একই জিনিস, বা 76 সেমি Hg। তো প্রাথমিক চাপ আমাকে বলে দিয়েছেন 76 সেমি Hg, মানে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। কেমন? Hg মানে পারদ, পারদের সংকেত। আচ্ছা, এটা বলেছে, তাহলে বলেছে 76 সেমিতে এসটিপি তে নির্দিষ্ট ভাবে কোনো গ্যাসের আয়তন, তাহলে V1 তোমাকে বলে দিয়েছে 52, V1 বলে দিয়েছে 52 মিটার কিউব, 52 মিটার কিউব, বেশ। এবার অপরিবর্তিত উষ্ণতায় এত চাপে 104 সেন্টিমিটার Hg চাপ, তাহলে পরে আরো একবার চাপ বলেছে P2, P2 কত বলেছে? 104 লিখে নিলাম সেমি Hg, বেশ। বলছে এই চাপে গ্যাসের আয়তন কত হবে, মানে প্রথমে তো আয়তন বলেছিল, পরে আরো একবার আয়তন জিজ্ঞেস করছে, তো এটা আমাদের অন্তিম আয়তন, তো অন্তিম আয়তন V2 বের করতে বলেছে, ব্যাস। তুমি বলবে যে অপরিবর্তিত উষ্ণতা অপরিবর্তিত আছে, তাই এটা বয়েলের সূত্র দিয়ে হবে, বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান সমান P2 V2, P1 এর মান বসাবে, V1 এর মান বসাবে, P2 এর মান বসাবে, আর V2 আমাদের কাটাকাটি করে বেরিয়ে আসবে। এইভাবে অঙ্কটা করবে, এটা মাধ্যমিক 2017 সালে এসেছে, খুবই সোজা অঙ্ক। উত্তর এখানে লেখা রয়েছে 38 সেন্টিমিটার কিউব আসবে, নিজেরা তোমরা কাটাকাটি করবে, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি এতক্ষণ লক্ষ্য করিনি, ভেরি সরি। তোমরা হয়তো একটু স্লাইডটা, তোমরা এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, স্লাইডটা হয়তো একটু কম দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি তো লক্ষ্যই করিনি এতক্ষণ, এবার ঠিকঠাক দেখতে পাবে আই থিঙ্ক।
আচ্ছা, এতক্ষণ লেখা কেটে যাচ্ছিল, আমি জানি না তোমরা আগের গুলো দেখতে পেয়েছো কিনা, আশা করছি দেখতে পেয়েছো। আমি আরো একবার প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এটা আমাদের প্রথম অঙ্ক, এটা আমাদের 2022 সালের অঙ্ক করে নিলাম, 2017 সালের অঙ্ক করে নিলাম। এই ধরনেরই সব অঙ্ক হয়ে যাবে। এবার তোমাদের জন্য হোম টাস্ক দিচ্ছি। এগুলো হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার অঙ্ক। এটা আমি স্কুলের নাম লিখিনি, কিন্তু এই অঙ্কটা একটা স্কুলের পরীক্ষাতে এসেছিল। তো উত্তর তোমরা এখানে দেখে নাও, নিজে থেকে প্র্যাকটিস করবে, এগুলো হোমওয়ার্ক। এটাও হোমওয়ার্ক। তারপরে এই অঙ্কটা দেখো, এটাও হোমওয়ার্ক, প্রত্যেকটার উত্তর আমি লিখে দিয়েছি। এগুলো সমস্ত হচ্ছে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থেকে সরাসরি আমি তুলে দিয়েছি। একটা জিনিস বলি, ভালো করে শোনো, এটাও হোমওয়ার্ক। আর চলো এই অঙ্কটা আমি করিয়ে দিই, এই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। এটা আমি করে দেবো কি? হ্যাঁ চলো, এটা আমি করিয়ে দিই। একটা জিনিস, একটা কথা বলার আছে, অঙ্কগুলো ঠান্ডা মাথায় করবে। এখানে তোমাদের মনে একটা ডাউট আসবে। আচ্ছা, এই যে যতগুলো অঙ্ক আমি করাচ্ছি, এই পিডিএফটা আমি তোমাদেরকে ব্যাচের মধ্যে দিয়ে রাখবো। আপাতত জন্য ব্যাচে এই পিডিএফটা দেবো। কিছু দিনের মধ্যে আমি তোমাদেরকে একটা সম্পূর্ণ নোটস দিয়ে দেবো, যেখানে এই প্রত্যেকটা প্রশ্ন থাকবে, তার উত্তর ভাষাতে খুব সুন্দর করে লেখা থাকবে। তো সেই নোটসটা কদিন পর দেবো, আপাতত জন্য এই পিডিএফটা দেবো। আপাতত অঙ্ক করা শিখে নাও, ভাষা তো লিখতে পারবে নিজে থেকে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা জিনিস বলার আছে, এগুলো তোমরা তো হোমওয়ার্ক করবে, বাট তার আগে এই অঙ্কটা একটু নিজেরা পড়ো। হ্যাঁ, আমার এখানে একটা প্রবলেম আসছে ছোট্ট, আমি দেখি প্রবলেমটা যদি ঠিক করতে পারি। ল্যাঙ্গুয়েজ নয়, প্রুফিং কোথায় আছে? একটু প্রুফিং পেয়ে গেছি, হাইড স্পেলিং এরর চলে গিয়েছে। হ্যাঁ চলো, এবার এই অঙ্কটা দেখি, খুব সুন্দর একটা অঙ্ক। বলছে একটা বেলুনে গ্যাসের আয়তন 4 লিটার। তাহলে V1 বলেছে, প্রথমে আয়তন বলে দিয়েছে 4 লিটার, লিখে নিলাম। আমি এখানে একটা জিনিস লিখছি, এই জিনিসটা তোমরা আপাতত চোখ দেওয়ার দরকার নেই, আমি এটা তোমাদের একটু বোঝাতে হবে আমার মনে হচ্ছে, তো এটা আমি বুঝিয়ে দেবো। আমি পাশে আপাতত লিখে রাখছি, এটা এই অঙ্কের জন্য নয়, এটা আমি এমনি লিখে রাখলাম। এবার দেখো, তাহলে একটা বেলুনের আয়তন এত, ও চাপ বলে দিয়েছে 100 কিলো পাস্কেল। তাহলে প্রথমে আয়তন 4 লিটার বলেছে, এবং P1 কত, চাপ কত বলেছে 100। KPA, কে মানে কি কিলো, কিলো কিলো মানে হাজার, কিলো পাস্কেল। যেমন আমরা বলি কিলোমিটার, কিলোমিটার মানে কি, কিলো মানে হাজার, তো কিলোমিটার মানে 1000 মিটার। একইভাবে এখানে কিলো পাস্কেল মানে কি 1000 পাস্কেল, তো এটা একক। যেমন আমি বলি, যেমন আমরা বলি না যে আমার চ্যানেলে 90K সাবস্ক্রাইবার, কে মানে কি কিলো, 90 কিলো, 90 কিলো সাবস্ক্রাইবার আছে, কিলো মানে কি 90,000 সাবস্ক্রাইবার আছে, তো কে মানে কিলো। আর একটা শব্দ তোমরা ভৌত বিজ্ঞানে পাবে, মাইক্রো, এটাকে বলা হয় মাইক্রো। এই মাইক্রো মানে আমাদের হচ্ছে 10⁻⁻6, এই মাইক্রো মানে। তো এগুলো পরবর্তীতে জানবে, আপাতত এত মাথা ঘামাতে হবে না, বাদ দাও। তো এখানে একটা একক দেওয়া হয়েছে, তো কিলো পাস্কাল দেওয়া থাকুক, যাই থাকুক, আমাকে এগুলো না বুঝলেও হবে, আমি যা লেখা চাওয়া ছিল আমি লিখে নিলাম। এবার বলছে একটা বেলুন ছিল, আয়তন বলে দিয়েছে 4 লিটার, আর তার চাপ বলে দিয়েছে 100 কিলো পাস্কেল। এবার কি বলছে, বেলুনটিকে পরিবেশের মধ্যে ছাড়ার ফলে তার আয়তন এত হয়। আচ্ছা, তাহলে বেলুনের আয়তন প্রথমে 4 লিটার ছিল, আমি হয়তো কোনো পরীক্ষা করে কোনোভাবে ধরে রেখেছিলাম। এবারে বেলুনটাকে যখন আমি বাতাসে ছেড়ে দিলাম, মানে কি পরিবেশের মধ্যে নিয়ে আসলাম, যখনই আমি কোন একটা মানে হয়তো বেলুনটাকে চাপ দিয়ে আমি 4 লিটার করে রেখেছিলাম, যখনই বেলুনটাকে পরিবেশে ছেড়ে দিলাম, খোলা জায়গাতে এনে ধরলাম বেলুনটাকে, বেলুনটার আয়তন বেড়ে গেল, বেলুনটার আয়তন বেড়ে গেল। আয়তন বেড়ে কত হলো, বেলুনটাকে পরিবেশের মধ্যে ছাড়ার ফলে তার আয়তন 8 লিটার হয়। তাহলে V2 কত বলেছে, V2 বলেছে 8 লিটার। বলছে তাহলে বেলুনটির উপর চাপ কত, মানে P2 কত, P2 কত, তাহলে P2 কত, P2 আমরা জানি না। এখানে উষ্ণতা সম্পর্কে কিছু বলেনি, তাহলে আমি বুঝবো কেমন করে উষ্ণতার কোনো চেঞ্জ হয়েছে কিনা। তুমি শোনো, একটা বেলুনকে আমরা কোনো কিছুতে একটা জিনিস ধরে রেখেছিলাম, চাপ দিয়ে ধরে রেখেছিলাম, ঠিক আছে, এটা বলা নেই কিন্তু ধরে রাখা ছিল। তো তখন কত ছিল আয়তন, 4 লিটার, এবং তার তখন চাপ একটা ছিল 100, একক যা আছে আছে, তো 100 চাপে আয়তন 4 লিটার। এবার যখনই আমি এটাকে ছেড়ে দিলাম পরিবেশের মধ্যে, খোলা জায়গায় ছেড়ে দিলাম, তখনই কি হয়ে গেল, এই সাইজে বড় হয়ে গেল। কত বড় হয়ে গেল, প্রথমে ছিল 4 লিটার, পরে হয়ে গেল 8 লিটার। তো বলছে এই যে আয়তন বেড়ে গেল, আয়তন বাড়লো মানে কি চাপ কমে গেল। তো প্রথমে চাপ ছিল 100, পরে চাপটা কত, P2টা কত। এই পুরো ঘটনাতে উষ্ণতা কি আমি কমিয়েছি বাড়িয়েছি, না, তার মানে উষ্ণতা একই আছে। তো তুমি বলবে এই ঘটনাতে যেহেতু উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, তাই বয়েলের সূত্রানুযায়ী P1 V1 সমান সমান P2 V2।
এটা আমি লিখে নিলাম। কেমন? আচ্ছা, এবার আমার কাজ কি? এবার আমার কাজ মান বসানো। P1 আমার 100 আছে, V1 আমার 4 আছে, জাস্ট মানগুলো বসাবে। P2 আমার জানতে চেয়েছে, V2 আমার 8 আছে। কাটাকাটি করলে আমার কত বেরোবে আমি জানি, বা P2 সমান সমান 100 × 4/8, 50 হচ্ছে কাটাকাটি করে। তো P2 সমান সমান 50। একক কি লিখবো? চাপের একক। ওই যে প্রশ্নে যেই চাপের একক দেওয়া আছে, দেখো P1 এর একক কত বলেছে? 100 কিলো পাস্কেল। তাহলে P2 কত হবে? এটাও হবে কিলো পাস্কেল। তো এটাও লিখবো KPa। এককের সাথে কোনো ছেড়খাড়ি করব না, প্রশ্নে যে একক দেওয়া থাকবে আমরা ওটাকেই লিখবো। কেমন? বেশ, হয়ে গেল। আচ্ছা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা লেভেল 2 তে যাব, বাট লেভেল 2 তে আগে যাব না। লেভেল 2 তে বেশ কিছু অঙ্ক রয়েছে, আগে আমরা হাইয়ার লেভেলে চলে যাই। চলো আমরা হর্স লেভেলে আগে ঢুকবো। কঠিনটা আগে শিখে আসি, তারপরে এই সোজাগুলো তো অবশ্যই হয়ে যাবে, তাই না? কঠিন আগে করে আসি। এগুলো হচ্ছে আমাদের লেভেল 2 এর অঙ্ক। তার আগে আরেকটা জিনিস তোমাদের বোঝাতে হবে, এখানে অনেকের মনে হয়তো প্রশ্ন এসেছে। এই যে 2017 সালের অঙ্কটা, এই 2017 সালের অঙ্কটাতে, 2017 সালের এই অঙ্কটা একটু দেখি, আমি একবার একটু জিনিস বলে দিই। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে যে দাদা এসটিপি মানে তো আমরা জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে 0 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেসার, স্ট্যান্ডার্ড প্রেসার মানে 1 atm। তাহলে চাপ তো আমাকে 1 atm বলেছে, তো আমি এখানে তো P1 তো 1 atm লিখবো। হ্যাঁ তুমি লেখো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি লিখবো? P1 আমরা লিখতেই পারি যে 1 atm, 1 atm লিখে রাখলে। এসটিপি মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm, তো তুমি 1 atm লিখে নিলে, কোনো সমস্যা নেই, এতে লিখে নিলাম। V1 এটা ছিল। এবার প্রশ্ন বলেছে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে, কিন্তু অন্তিম চাপ যেটা তোমাকে বলেছে P2, সেই অন্তিম চাপটা কিন্তু এটিএম এ বলেনি। P1 ও চাপ, P2 ও চাপ, কিন্তু অন্তিম চাপ যেটা প্রশ্নে বলা আছে সেটা আছে 104 সেন্টিমিটার এইচজি, মানে 104 সেন্টিমিটার পারদস্তম্ভ যেই পরিমাণ চাপ দেয় সেই চাপ। তো পারদস্তম্ভের চাপে যে একক, সেই এককটা এখানে লিখেছে। যেহেতু প্রশ্নে P2 মানে অন্তিম চাপটা সেন্টিমিটার এইচজি তে লিখেছে, সেই জন্য আমাকে প্রাথমিক চাপটাও সেন্টিমিটার এইচজি তেই রাখতে হবে। মাথায় রাখবে, প্রথমে চাপটা যে এককে থাকবে, পরেও চাপটা সেই এককেই রাখতে হবে, মানে দুটোর একক একই করতে হবে। হয় তুমি 104 সেন্টিমিটার এইচজি কে এটিএম এ পরিণত করে নাও, বা 1 atm কে তুমি সেন্টিমিটার এইচজি তে পরিণত করে নাও। তো এরকম রাখা যাবে না। যখনই অঙ্ক করতে যাবে কেউ যদি এরকম করে দাও যে P1 এর মান 1 atm বসাবে, P2 এর মান 104 সেন্টিমিটার এইচজি বসাবে, এটা করলে হবে না। আমাদের কি করতে হবে? আমাদের দুজনকে সমান এককে রাখতে হবে। তো যেহেতু 104 সেন্টিমিটার এইচজি প্রশ্নে দেওয়াই আছে, তো এটাই থাক। প্রাথমিক চাপ যেটা এসটিপি, এসটিপি মানে 1 atm, তাহলে 1 atm কে আমি সেন্টিমিটার এইচজি তে পরিণত করি। আমরা ক্লাসে শিখেছিলাম যে 1 atm কাকে বলে? যে 76 সেমি পারদ স্তম্ভের চাপকেই 1 atm বলে। তাহলে 1 atm মানেই 76 সেমি এইচজি। এই জন্য প্রশ্নে যেহেতু এসটিপি বলা আছে, আমি এখানে এসটিপি থেকে আমি পেয়ে গেছিলাম যে প্রথমে চাপটা আছে কত? 76 সেমি এইচজি, 76 সেমি এইচজি। বোঝা গেল? এই জিনিসটা আমি এই জন্য সেন্টিমিটার এইচজি লিখেছিলাম, কারণ প্রশ্নে আমাকে অন্তিম মানে P2 টাও আমার সেন্টিমিটার এইচজি তে দেওয়া ছিল। এবার আমাকে প্রশ্ন যদি বলতো যে অপরিবর্তিত উষ্ণতায় 104 atm চাপে, যদি পরের চাপটাও এটিএম এই দেওয়া থাকতো, তাহলে আমি প্রথমটাকে এটিএম এ লিখতাম। দুজনকে একই এককে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা একটু হাই লেভেলের অঙ্কে যাচ্ছি। হর্স লেভেল, হাইয়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। সুন্দর প্রশ্ন। যদি কেউ এইটুকু অঙ্ক করে হাঁপসে যাও, আমি তোমাদের একটা কথা বলবো, যে হোমওয়ার্কগুলো দিলাম সেই হোমওয়ার্কগুলো এখন করো। আগে একটু ভিডিওটাকে পজ করে হোমওয়ার্কগুলো করে নাও, তারপর এখানে আসো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আর যদি মাথা ঠান্ডা থাকে যে না দাদা তুমি এখন যদি বোঝাও আমি বুঝে যাব, তাহলে ওয়েলকাম তোমাকে। এই অঙ্কটা দেখো মন দিয়ে কি বলছে এখানে। আচ্ছা, আমার মুখটা একটু সবকিছু গোলা গোলা লাগছে না? চলো পরের দিন ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, এই অঙ্কটা পড়ি। এই অঙ্কটা কি বলছে? একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা আছে। তাহলে আমার কাছে গ্যাস আছে, আমি একটু ছবি আঁকি। এটা আমার গ্যাস। এই গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা আছে, ধরো এগুলো ধূলিকণা। একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা আছে, গ্যাসের মধ্যে কিছু ধুলোবালি ঢুকে আছে। কেমন? ধূলিকণা আছে। বলছে ধূলিকণা চাপে অনমনীয়। ধূলিকণার উপরে যদি চাপ প্রয়োগ করো, ধূলিকণার আয়তন কমবেও না বাড়বেও না। যেমন গ্যাসের উপরে যদি চাপ প্রয়োগ করি, গ্যাসের আয়তন কমে যায়।
গ্যাসের উপরে যদি চাপ কমাই আয়তন বেড়ে যায়, বয়েলের সূত্র, চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। কিন্তু ধূলিকণা কিন্তু চাপে অনমনীয়, এটা বলেছে। মানে তুমি চাপ দাও আর চাপ কমাও, ধূলিকণার আয়তন যদি 5 লিটার থাকে সেটা 5 লিটারই থাকবে। ধূলিকণাকে চাপ দিলেও সে কমবেও না বাড়বেও না, এটা বলেছে। ধূলিকণা চাপে অনমনীয়। তারপরে বলছে উষ্ণতা স্থির রেখে, উষ্ণতা স্থির থেকে আমি বুঝে গেলাম এই অঙ্কটা বয়েলের সূত্র থেকেই হবে। গ্যাসের চাপ দ্বিগুণ করলে, মানে চাপ ডবল করে দিলাম। প্রথমে একটা চাপ ছিল, পরে আমি ডবল চাপ মেরে দিলাম। চাপ কি করে দিলাম? ডবল করে দিলাম। ঠিক, প্রথমে চাপ ধরো তোমার পি আছে, তাহলে পরে চাপ কত করে দিলাম? পরে চাপ 2p করে দিলাম। প্রথমে চাপ যদি 1 ATM থাকে তাহলে পরে চাপ কত? 2 ATM। তো এটাই বলেছে, চাপ তুমি ডবল করে দিলে। প্রথমে কত ছিল পরে কত বলেনি, তো যেহেতু বলেনি আমি ধরে নিলাম যে প্রথমে চাপ আমার পি আছে, তাহলে পরে ডবল করে দিলাম, মানে কি 2p করে দিলাম। ঠিক, তাহলে চাপ যদি দ্বিগুণ করে দাও তাহলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন, চাপ যদি তুমি ডবল করে দাও তাহলে কি হয়? এই যে ধূলিকণা, এই যে এইদিকে, কোন দিকে দেখতে পাচ্ছ? হ্যাঁ এদিকে। ধূলিকণা সহ যে গ্যাসটা আমাদের আছে, এই গ্যাসের আয়তন কি হয়? এই গ্যাসের আয়তন 100 ml থেকে কমে 501.25 ml হয়ে যায়। মানে যদি চাপ ডবল করে দাও, প্রথমে আয়তন ছিল 1000 ml, সেই আয়তনটা কমে যায়, কমে গিয়ে কত হয়ে যায়? বলছে আয়তন কমে গিয়ে 1000 থেকে 501.25 ml হয়ে যায়, এটা বলে দিয়েছে, আয়তন কমে যায়। হ্যাঁ, কিন্তু এই যে আয়তনটা বলা আছে এটা ধূলিকণা সহ গ্যাসের আয়তন, মানে ধূলিকণা সহ 1000 ml, আর এই 501.25 এটাও কত? ধূলিকণা সহ, মানে এর মধ্যে ধূলিকণা আছে। তো ধূলিকণাগুলোকে আঁকো, একটু এঁকে দিই। এর মধ্যে ধূলিকণা আছেই, ধূলিকণার আয়তন কোনো পরিবর্তন হয়নি। এবার সুন্দর করে জিজ্ঞেস করেছে যে ধূলিকণার সামগ্রিক আয়তন কত। তোমাকে জাস্ট এটা বলেছে, গ্যাস ছিল, চাপ ডবল করে দিলাম, আয়তন কমে গেল। এবার বলো ওর ভেতরে যে ধূলিকণা আছে, ধূলিকণার আয়তন কত? শুনে মনে হতে পারে যে আমাকে গ্যাসের আয়তন কম বেশি বলেছে, এখানে তো ধূলিকণার আয়তন আমি কি করে বুঝবো? ভেতরে যে ধুলোবালি আছে, ওই ধুলোবালিগুলোর আয়তন কতটা আমি কি করে বুঝবো? খুব ঠান্ডা মাথায় যদি ভাবো বুঝতে পারবে। আমার কথা একটু মন দিয়ে শোনো। তার আগে বলি, এই প্রশ্নটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দিয়েছে। এই প্রশ্নটা খুব দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা যদি বুঝে যাও তাহলে তুমি লাস্ট ক্লাসে যেটা আমি বলেছিলাম যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ মতো আচরণ করে না কেন, তো বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না জাস্ট পড়েছিলে যে বাস্তব গ্যাসের অণুগুলোর একটা সসীম আয়তন আছে, সেটাকে আমরা নগণ্য করতে পারি না, সেটা নগণ্য নয়, তার একটা সসীম আয়তন আছে, যার জন্য ও হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তো এটা পড়েছিলে জাস্ট। আজকের এই অঙ্ক করার পর যখন আমরা গভীরে ডুব দেব, মানে গ্যাসের আচরণের থিওরি পড়া হয়ে গিয়েছে, লাস্টে একটা এক্সট্রা ক্লাস নেবো বলেছি সবকিছু শেষ হওয়ার পর, সেই ক্লাসে আমি বুঝিয়ে দেব যে কেন প্রকৃতিতে যত গ্যাস আছে তারা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এদেরকে মেনে চলে না, মানে ওই সূত্র দিয়ে এক্সাক্ট মান আমরা কেন পাই না সেটা তোমরা বুঝতে পারবে এই অঙ্কটা যদি বুঝতে পারো। তো এই অঙ্কটা মন দিয়ে শোনো, পরে আমরা ওই ক্লাসে আমি বুঝিয়ে দেবো, কিন্তু আজকের এই ক্লাস না বুঝতে পারলে কিন্তু বুঝতে পারবে না। এবার একটু ঠান্ডা মাথায় ভাবি। আচ্ছা, বয়েল কি বলেছিল? বয়েলের সূত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য না। ধুলোবালি মানে কি? ধূলিকণা, কঠিন পদার্থ। আচ্ছা, আমি গ্যাসের উপরে চাপ দিলে গ্যাসের আয়তন কমে যায়। হ্যাঁ, আমার কাছে ছিল 1000 ml। 1000 ml কি গ্যাস ছিল? না, 1000 ml এর মধ্যে ধূলিকণা ছিল। তো আমি যখনই চাপ ডবল করে দিচ্ছি, ধূলিকণার তো আয়তনের কোনো পরিবর্তন হবে না। কার আয়তনে পরিবর্তন হবে? গ্যাসের আয়তন। তো তুমি বলো এই যে 1000 ml আছে এর মধ্যে গ্যাসের আয়তনটা কত, মানে V1 কত? গ্যাসের প্রাথমিক আয়তন কত? প্রশ্নে বলেনি। প্রশ্নে বলেছে প্রথমে গ্যাস আর ধূলিকণা মিলে 1000 ml। আমি ধরে নিলাম যে ধূলিকণার আয়তন, ধূলিকণার আয়তন x, ধরে নিলাম ধূলিকণার আয়তন x ml। কেমন? হ্যাঁ, তাহলে 1000 ml তোমার কাছে জিনিসপত্র আছে, ওর মধ্যে ধূলিকণা। আচ্ছা, লো ব্যাটারি, কোনো প্রবলেম হচ্ছে কিনা? আপাতত কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আপাতত এখানে ফোকাস করো। কি বলছিলাম? যে 1000 ml এর জিনিসপত্র আছে যার মধ্যে ধূলিকণাও আছে, গ্যাস আছে। আমি ধরে নিলাম 1000 এর মধ্যে x হচ্ছে ধূলিকণা। তাহলে যদি বলি গ্যাস কতখানি আছে, তুমি বলে দাদা 1000 ml থেকে x পরিমাণ ধূলিকণার আয়তনটা বাদ দিলেই তো গ্যাসের আয়তন পেয়ে যাব।
তাহলে গ্যাসের প্রাথমিক আয়তন কি হবে? গ্যাসের প্রাথমিক আয়তন হবে 1000 মাইনাস এক্স এমএল, তাই না? এটাই তো গ্যাসের আয়তন। প্রশ্নে বলেছে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 ml। এবার বয়েলের সূত্র করতে গেলে গ্যাসের আয়তন জানতে হবে। তো 1000 ml এর মধ্যে গ্যাসের আয়তনটা কত সেটা তোমাকে জানতে গেলে ধূলিকণার আয়তনটাকে ধরে নিতে হবে। তো ধূলিকণার আয়তন আমি x ml ধরে নিলাম। তাহলে 1000 থেকে ধূলিকণার আয়তন বাদ দিলাম, মানে x ml বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো যেটুকু সেটুকুই তো গ্যাস, সেটাই গ্যাসের আয়তন প্রথম। তো গ্যাসের প্রথম আয়তন আমরা পেয়ে গেলাম। গ্যাসের অন্তিম আয়তন কত? ভি2 কত হবে? ভি2 কত হবে? প্রশ্নে বলা আছে যে ধূলিকণা সহ আয়তন প্রথমে ছিল 1000, পরে কত হয়ে যায়? ওই যে 501 দশমিক কিছু লেখা আছে। 501.25 যেটা লেখা আছে ওটা কি গ্যাসের আয়তন? না, 501.25 যেটা সেটা ধূলিকণা সহ গ্যাসের আয়তন। তো এই যে 501.25 এটা কার আয়তন? গ্যাস আর ধূলিকণা। তো এই 501.25 এর মধ্যে গ্যাসের আয়তনটা কত? তুমি বলবে দাদা এর মধ্যে থেকে গ্যাসের আয়তন বাদ দিয়ে দাও, গ্যাসের আয়তন x ml ধরেছি। তাহলে 501.25 থেকে আমি যদি মাইনাস করে দিই, আমার সাইডে জায়গা নেই জন্য, মানে আমি একটু চলে আসছি জন্য আমি আমি সাইডে লিখি মাইনাস এক্স করে দেবো। হ্যাঁ, আমার ওখানে জায়গা নাই জন্য আমি নিচে লিখছি মাইনাস এক্স। তাহলে 501.25 এটা কি ছিল আমাদের? এটা আমাদের ছিল ধূলিকণা আর গ্যাস। ওর মধ্যে থেকে x ml ধূলিকণা বাদ দিয়ে দিলাম, তাহলে যে আয়তনটা পড়ে থাকবে সেটাই গ্যাসের আয়তন। আমার কাজ কি? বয়েলের সূত্র ফেলতে গেলে আমাকে প্রাথমিক আয়তন লাগবে গ্যাসের, সেটা আমি লিখে নিলাম। অন্তিম আয়তন আমি লিখে নিলাম, যেটা দেওয়া ছিল তার থেকে ধূলিকণাটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে গ্যাসের আয়তন পেয়ে গেলাম। হ্যাঁ, প্রশ্নে বলা আছে চাপ ডবল করেছি, তাহলে প্রাথমিক চাপ প্রশ্নে বলেনি, তো আমি ধরে নিলাম এরকমই যে প্রাথমিক চাপ P1 সমান P, ব্র্যাকেটে ধরে লিখে দিই যে প্রাথমিক চাপ আমার P ছিল। তাহলে অন্তিম চাপ কত? P2 কত? P2 2P হয়ে যাবে। মানে প্রথমে যদি চাপ P হয় তাহলে পরে চাপ কত? 2P, ডবল হয়ে যাবে। প্রশ্নে বলে দিয়েছে যে চাপ যদি ডবল করা হয়। তাহলে দেখো তুমি কিন্তু সবকিছু পেয়ে গিয়েছো। তুমি P1 ও পেয়ে গিয়েছো, P2 পেয়ে গিয়েছো, V1 ও পেয়ে গিয়েছো, V2 পেয়ে গিয়েছো। এবার তুমি বয়েলের সূত্র ফেলবে, অঙ্ক মিলে যাবে, অটোমেটিক্যালি উত্তর চলে আসবে। আমরা কি করলাম? বয়েলের সূত্র ফেলতে হবে, P1 P2 লিখে নিলাম, ধরে ডবল করে দিলাম। গ্যাসের প্রাথমিক আয়তন লাগবে, অন্তিম আয়তন লাগবে। এবার প্রাথমিক আয়তন সরাসরি বলেনি, বলছে ধূলিকণা সহ আয়তন 1000 ml। তাহলে গ্যাসের আয়তন কত? ধূলিকণা x ধরে নিলাম, তাহলে xটা বাদ দিয়ে দিলাম, ধূলিকণাকে যেই বাদ দিয়ে দিলাম তাহলে তো গ্যাস পেয়ে গেলাম, শুধু গ্যাস পেয়ে গেলাম। একইভাবে ধূলিকণা সহ অন্তিম আয়তন এটা বলে দিয়েছিল, তাহলে ধূলিকণা সহ যে আয়তনটা সেখান থেকে ধূলিকণাকে বাদ দিয়ে দিলাম, x বাদ দিয়ে দিলাম, তাহলে গ্যাসের আয়তন পেয়ে গেলাম। তাহলে V1 V2 পেয়ে গিয়েছি। এবার আমার কাজ কি? সূত্র ফেলবো। আমি লিখব যে এক্ষেত্রে উষ্ণতা স্থির আছে, প্রশ্নে বলাই আছে যে উষ্ণতা স্থির, তো আমি লিখবো এক্ষেত্রে উষ্ণতা স্থির। তাই বয়েলের সূত্রানুযায়ী আমরা কি জানি যে P1 V1 সমান P2 V2, তো মান বসাবো। প্রাথমিক চাপ P ধরেছিলাম, P লিখে নিলাম। প্রাথমিক আয়তন 1000 মাইনাস এক্স, অন্তিম চাপ ডবল হয়ে যায়, তাহলে P2 আমার 2P, মান বসাচ্ছি জাস্ট। V2 কত? 501.25 মাইনাস এক্স। বেশ, এবার এখান থেকে কাটাকাটি করে দেখো P আর P দুই দিকেই কেটে যাচ্ছে, P আর P দুই দিকেই কেটে গেল। এবার কাটাকাটি করে x এর মানটা জাস্ট বের করে আনতে হবে। তো আমি ভালো করে লিখি, বা 1000 মাইনাস এক্স সমান দুই দিয়ে ভেতরে গুণ হয়ে যাবে, দুই দিয়ে কিন্তু এটাও গুণ হবে ওটাও গুণ হবে, এই ছোট ছোট গুণগুলো ভুল করবে না। তো দুই দিয়ে গুণ করলে কত হবে? 501কে ডবল করলে 1002, তো 1002.25কে ডবল করলে 50 বা 5 রাখতে পারো, দশমিক একই ব্যাপার। মাইনাস 2x, তো 2xটাকে আমি বাদ দিকে আনি, তাহলে 2x মাইনাস এক্স, 1000টাকে ওইদিকে নিয়ে যাই, 1002.5 লিখি, শূন্য না লিখলেও হয়, শূন্য দরকার নেই শূন্য লেখা, চলো শূন্য হাঁটাও, মাইনাস 1000, বেশ। বা x সমান কত আসবে? 2.5 ml। দাও তুমি বলো দাদা এমএল কেন লিখলি? এই এক্সটা কি? এক্সটা তো আমরা ধরেছিলাম একটু আগে, ধরেইছিলাম এক্সটা, যে এক্স হলো ধূলিকণার আয়তন x ml। তাহলে ধূলিকণার আয়তন ml ধরেছিলাম, কারণ প্রশ্ন আয়তনটা আমাকে ml এই দেওয়া ছিল, তাহলে ধূলিকণার আয়তন x ml, আর আমরা কাটাকাটি করে x এর মান বের করে দিলাম, মানে ধূলিকণার আয়তন পেয়ে গেলাম, উত্তর হয়ে গেল। অঙ্কটা ছোট্ট, কিন্তু ছোট্ট অঙ্ক,
মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। কোনো না কোনো বছর মাধ্যমিকে আসবে। এই বছর মাধ্যমিক হয়তো 10 তারিখে আছে ভৌত বিজ্ঞান, হয়তো এই বছরও এসে যেতে পারে, এই বছর না আসলে তোমাদের বেলায় আসতে পারে। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, কেমন? বেশ ঠান্ডা মাথায় করবে। এরপরে কি আছে? এরপরে এই অঙ্ক আছে, আর এটা কি? এই অঙ্ক আছে। চলো আরো দুটো সুন্দর সুন্দর অঙ্ক আছে। এই কঠিনগুলো আগে করাবো না সোজাগুলো আগে করাবো? চলো ইম্পর্টেন্ট হটসের ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দিয়েছি। এবার হটসে আরো দুটো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট নয় কিন্তু আরো দুটো মজার মজার অঙ্ক আছে, তো এগুলো আমরা পরে করব। এবার আমরা মাধ্যমিকের জন্য যেগুলো লাগবে সেগুলো আগে করি। লেভেল 2 এর অঙ্ক, এই অঙ্কটা দেখি। চলো একটু জল খেলে ভালো হতো, কতক্ষণ ধরে ক্লাস করাচ্ছি দেখা যায় কি? 35 মিনিট ধরে ক্লাস করাচ্ছি, তাই তো? তাই না? হ্যাঁ 35 মিনিট ধরে ক্লাস করাচ্ছি। চলো এই অঙ্কটা দেখি। বলছে স্থির উষ্ণতায়, মানে বয়েলের সূত্র দিয়ে অঙ্ক হবে। 76 সেমি এইচজি চাপে, মানে P1 বলে দিয়েছে 76 সেমি এইচজি, লিখে নিলাম। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, তাহলে আয়তন প্রথমে আয়তন V1 বলে দিয়েছে 5 লিটার, লিখে নিলাম। এবং 1000 সেন্টিমিটার এইচজি চাপে, তাহলে P2 কত? আরো একবার চাপ বলেছে, তাহলে অন্তিম চাপ কত? 1000 বলি কেন, 100 সেমি এইচজি চাপে। আয়তনও বলে দিয়েছে, তাহলে V2 ও বলে দিয়েছে, V2 বলে দিয়েছে 3.8 লিটার, 3.8 লিটার। বলছে দেখাও যে গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। মানে তোমাকে P1 ও দিয়ে দিয়েছে, V1 ও দিয়ে দিয়েছে, P2 ও দিয়ে দিয়েছে, V2 ও দিয়ে দিয়েছে। এবার বলছে যে বলো তুমি এই গ্যাসটা বয়েলের সূত্র মেনে চলে। তো তুমি তখনই তোমার মাথায় আসবে আচ্ছা বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্র হচ্ছে P1 V1 সমান সমান P2 V2। তাহলে এটাই প্রমাণ করতে হবে যে প্রথমে যে চাপ আছে P1 আর প্রথমে যে আয়তন V1, এদেরকে তুমি আগে গুণ করে দেখো কত হচ্ছে, কিছু একটা বেরোবে। এই P1 V1 কে গুণ করবে, তারপর P2 V2 কেও তুমি গুণ করবে, গুণ করে কিছু একটা বেরোবে। তারপর তুমি দেখবে আচ্ছা P1 V1 আর P2 V2 এরা দুজন কি সমান, মানে চাপ আর আয়তনের গুণফল কি সমান থাকছে? যদি সমান থাকে তাহলে বয়েলের সূত্র প্রমাণ হয়ে গেল। এটাই তো বয়েলের সূত্র না, P1 V1 সমান সমান P2 V2। তো তোমাকে এটাই প্রমাণ করতে হবে। তো আমরা সবার আগে কি করব, এটা আমরা আগে এরকম করে নেব। আমি এরকম করব যে এখন আগে লিখে নিলাম কি কি দেওয়া আছে। এখন P1 V1 সমান সমান কত হবে? 76 গুণ 5, ঠিক কত হবে? 5 × 30 0, হাতে 3, 5 × 35 38, 380। এটা রেখে দিই। P2 V2 বের করো। P2 V2 আমি বের করি। P2 V2 আমার কত আসছে? 100 ইন্টু V2 কত? 3.8। আইয়ো গুণ করো, দশমিক ওঠালে নিচে 0 10 0 0 কেটে দিলাম, তাহলে 380। বেশ, তাহলে দেখো প্রাথমিক চাপ আর আয়তনের গুণফল 380, অন্তিম চাপ আর আয়তনের গুণফলও 380। তাহলে আমরা কি লিখবো যে অতএব স্পষ্টতই P1 V1 সমান সমান P2 V2। এটাই বয়েলের সূত্র, অর্থাৎ বয়েলের সূত্র প্রমাণিত হলো, অর্থাৎ গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। হয়ে গেল, সিম্পল অঙ্ক। চলো পরের অঙ্ক কি বলছে। বলছে একটা সিলিন্ডারে 8 ATM চাপে, তাহলে একটা সিলিন্ডারের মধ্যে 8 ATM চাপে, মানে P1 বলে দিয়েছে 8 ATM, 9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে V1 ও বলে দিয়েছে, তাহলে P1 V1 বলে দিল। বলছে স্থির তাপমাত্রায়, তাহলে স্থির তাপমাত্রা মানে বয়েলের সূত্র দিয়ে অঙ্ক হবে। স্থির তাপমাত্রায় 2 ATM চাপে, তাহলে P2 কত বলেছে? P2 বলেছে 2 ATM চাপ, তাহলে P2 2 ATM চাপে 1 লিটার আয়তনের, তার মানে কি V2 বলে দিয়েছে? পরে দেখি, পরে তো আয়তন বললো, তাহলে এটা V2 হওয়ার কথা, পরে দেখি। বলছে P2 চাপে মানে 2 ATM চাপে 1 লিটার আয়তনের কতগুলো বেলুন ওই গ্যাসের সাহায্যে ভরা যাবে? প্রশ্নটা বোঝার চেষ্টা করো। এখানে বলছে 8 ATM চাপে একটা গ্যাসের, 8 ATM চাপে 9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। হ্যাঁ, এর মধ্যে চাপ কি করে দিয়েছে? কমিয়ে দিয়েছে, 2 ATM করে দিয়েছে। হ্যাঁ, তাহলে চাপ কমিয়ে দিলে আয়তন বেড়ে যাবে, তো বলে দিচ্ছে ঠিক আছে, তো আমরা চাপ কমিয়ে P2টা 2 ATM করে দিলাম, তাহলে এই গ্যাসের একটা আয়তন হবে। যেই গ্যাসটা আমরা পাবো ওই গ্যাস দিয়ে, ওই গ্যাসের সাহায্যে 1 লিটার আয়তনের কতগুলো বেলুন ফোলাতে পারবো। যদি এখানে 10 লিটার আয়তন হয়ে যায়, 9 লিটার থেকে আয়তন যদি 10 লিটার হয়ে যায়, তাহলে 1 লিটার আয়তনের 10টা বেলুন ফোলাতে পারবো।
ধরো 8 এটিএম চাপে 9 লিটার গ্যাসের আয়তন আছে। 9 লিটার গ্যাসের আয়তন আছে। এবার চাপ তুমি 2 এটিএম করে দিলে, ধরো এর আয়তন 36 হয়ে গেল, 36 লিটার। তাহলে এই 2 এটিএম চাপে 36 লিটার আয়তনের কতগুলো বেলুন ফোলাতে পারবো? মানে 1 লিটার আয়তনের কতগুলো বেলুন ফোলাতে পারবো? গ্যাস আছে 36 লিটার, একটা বেলুন 1 লিটারের, তাহলে 1 লিটারের কতগুলো বেলুন ফোলাতে পারবো? 36টা বেলুন ফোলাতে পারবো। হ্যাঁ, তাহলে 1 লিটার আয়তনের কতগুলো বেলুন ফোলানো যাবে? বেলুনের সংখ্যা বের করার আগে তোমাকে বের করতে হবে যে অন্তিম আয়তনটা, মানে আমাকে কয় লিটার গ্যাস আছে আমার কাছে সেটা বের করতে হবে। তো আমি কি করব, আমার যা যা বলা ছিল সেগুলো আমি আগে লিখবো। আমি লিখবো যে দেওয়া আছে বা প্রদত্ত P1 বলেছে 8 এটিএম, লিখে নিলাম P1 8 এটিএম। V1 বলে দিয়েছে 9 লিটার, 9 লিটার। P2 অন্তিম চাপ কত? অন্তিম চাপ 2 এটিএম, 2 এটিএম। অন্তিম আয়তন কত? অন্তিম আয়তন বলেনি। অনেকের মধ্যে হতে পারে যে দাদা এই তো বলেছে 1 লিটার, প্রশ্নটা পড়ো ভালো করে। বলছে 2 এটিএম চাপে 1 লিটার আয়তনের কতগুলো বেলুন ফোলানো যাবে? তাহলে গ্যাসের আয়তন 1 লিটার এটা বলেনি, কিন্তু যদি বলতো যে 2 এটিএম চাপে গ্যাসের আয়তন হয় 1 লিটার, তাহলে তুমি ওটা V2 বলতে পারতে। তোমাকে V2 বলেনি, V2 না বলে তোমাকে বলেছে যে 8 এটিএম চাপে আয়তন 9 লিটার। চাপ কমিয়ে দিলাম, আয়তন বেড়ে যাবে। তো বলছে চাপ 2 এটিএম যখন করে দিলাম, তখন যে গ্যাসটা পড়ে থাকবে ওই গ্যাস দিয়ে 1 লিটার আয়তনের কতগুলো বেলুন ফোলাতে পারবো। তো আগে কতখানি গ্যাস আমরা পাচ্ছি সেটা বের করতে হবে, মানে গ্যাসের অন্তিম আয়তনটা কত হবে সেটা বের করি। সেই অন্তিম আয়তন যদি 36 লিটার হয়, তাহলে আমি এই 36 লিটার গ্যাস দিয়ে 1 লিটারের কতগুলো বেলুন ফোলাতে পারবো? 36টা। তো সেটা আবার কাটাকাটি করি। আমরা বলবো যে স্থির উষ্ণতা, দেখো বলে দিয়েছে স্থির তাপমাত্রায়, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান সমান P2 V2, বা 8 × 9 সমান সমান 2 × V2। তাহলে কাটাকাটি করলে এখানে যেটা বেরোবে সেটা 36ই বেরোবে। এই জন্য আমি এতক্ষণ 36 বলছিলাম, কারণ আমি জানি 36 বেরোবে। তো 36 লিটার, 36 লিটার। তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত? 36 লিটার। এবার আমরা লিখবো যে অতএব এই গ্যাস দিয়ে 1 লিটার আয়তনের যতগুলি বেলুন ফোলানো যাবে তার সংখ্যা সমান সমান কি? গ্যাসের মোট আয়তন, মোট কতখানি গ্যাস আছে? 36 লিটার, ভাগ একটা বেলুনের আয়তন। একটা বেলুনের আয়তন কত? 1 লিটার, তাহলে ভাগ 1 সমান সমান 36। আমরা এখানে দেখতে পাচ্ছ না হয়তো, বাট বুঝতে পেরে গিয়েছো যে আমি কি লিখতে চাইছি। তো 36 সমান সমান 36টি। তো কতগুলো বেলুন ফোলানো যাবে? 36টা বেলুন ফোলানো যাবে। একটু ঠান্ডা মাথায় এই অঙ্কটা আরো আগে হবো। এবার শোনো, বয়েলের সূত্রের অঙ্ক আমরা খাতা কলমে না করে মনে মনেই করতে পারি। কিভাবে? চলো সেই ট্রিকটা শিখিয়ে দিই। আমাদের কিন্তু আর এত খাটনি করতে হবে না, আমরা এই অঙ্কগুলো মনে মনেও করতে পারি। বয়েলের সূত্র কি বলে? বয়েলের সূত্র বলে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে চাপ যদি ডবল করে দিই আয়তন অর্ধেক হয়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপ যদি ডবল করে দিই আয়তন অর্ধেক হয়ে যাবে। চাপ যদি 3 ডবল করে দিই আয়তন 3 ভাগ হয়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে ধরো 2 এটিএম চাপে কোন গ্যাসের আয়তন 10 লিটার, তাহলে যদি বলি 4 এটিএম চাপে আয়তন কত হবে, তুমি বলবে চাপ ডবল করে দিয়েছি, তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে, মানে 5 লিটার হবে। মনে মনেই করতে পারি অঙ্ক। তোমাকে ধরো বলে দিলাম যে 8 এটিএম চাপে গ্যাসের আয়তন 9 লিটার, তাহলে 2 এটিএম চাপে আয়তন কত হবে? তুমি এবার দেখবে আচ্ছা চাপ ছিল 8 এটিএম, পরে হয়ে গেল 2 এটিএম, মানে 4 কি হয়েছে? চাপটা কি হয়েছে? 8 থেকে 2 হয়েছে, মানে 4 ভাগ হয়ে গেছে, 4 গুণ কমে গিয়েছে আয়তন, সরি চাপটা। চাপ ছিল 8 এটিএম, তাহলে 8 এটিএম, এটা কি হলো? সরি দাঁড়াও, আচ্ছা চলো কোনো ব্যাপার না, তোমরা দেখতে পেলে হলো। তো আমি যেটা বলছিলাম যে আমার প্রথমে 8 এটিএম চাপ ছিল, চাপটা 4 গুণ কমে গিয়ে, মানে চাপটাকে হয়তো 4 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 4 ভাগ কমিয়ে দিয়ে 2 এটিএম হয়ে গেছে। তাহলে চাপ যেহেতু 4 ভাগ হয়ে গিয়েছে, আয়তনটা 4 গুণ হয়ে যাবে। তাহলে চাপ 8 থেকে 2 হয়ে গিয়েছে, তাহলে আয়তন কি হয়ে যাবে? চাপ যেহেতু 4 ভাগ হয়েছে, আয়তন 4 গুণ হয়ে যাবে। তাহলে 4 নং 36, আমি এটা 36 সরাসরি বলতে পারবো। এরপরও যত অঙ্কগুলো আসবে এগুলোকে কিন্তু আমরা মনে মনে করতে পারবো। চলো দেখি এটাকে কয়জন মনে মনে করতে পারি।
বলছে 10 এটিএম চাপে, আসল নিয়মও করতে পারো কিন্তু আমরা মনে মনে করব, 10 এটিএম চাপে একটা বোতলে 9 লিটার গ্যাস আছে, তাহলে 10 এটিএম চাপে 9 লিটার গ্যাস আছে। আচ্ছা, একই উষ্ণতায় মানে বয়েলের সূত্র। 2 এটিএম চাপে, 2 এটিএম চাপে, 2 এটিএম চাপে আয়তন কত হবে? তুমি বলবে দাদা প্রথমে চাপ ছিল 10, পরে চাপ 2 হয়ে গেল, মানে চাপটা 5 ভাগ হয়ে গিয়েছে। চাপ যদি 5 ভাগ হয়ে যায়, আয়তন আমার 5 গুণ হয়ে যাবে, আয়তন বেড়ে যাবে, চাপ কমে গিয়েছে আয়তন বেড়ে যাবে, তাই আয়তন কতটা বাড়বে? 5 নং 45, তাই না? 5 গুণ আয়তন হয়ে যাবে, তো মনে মনে করতে পারি এগুলো। তাহলে আয়তন 45 লিটার হয়ে যাবে। অঙ্কটা কি? অঙ্কটা বলছে 2 এটিএম চাপে ওই গ্যাস দিয়ে 3 লিটারের কতগুলো বোতল ভর্তি করা যাবে? তাহলে আমার গ্যাসের আয়তন 45 লিটার, এই 45 লিটারের গ্যাস দিয়ে 3 লিটারের কতগুলো বোতল ভর্তি করতে পারবো? আমরা বলবো বোতলের সংখ্যা সমান সমান মোট গ্যাস 45 লিটার। তাহলে 45 লিটার গ্যাস দিয়ে কতগুলো বোতল ভরতে পারবো? একটা বোতল 3 লিটারের, তাহলে 3 দিয়ে ভাগ দাও, 3 15 45, 3 15 45, তাহলে 15টা বোতল ভরা যাবে। এই দেখো অঙ্ক হয়ে গেল উত্তর। এবার মনে মনে কখন করতে বলছি? যখন এমসিকিউ থাকবে, যখন এমসিকিউ থাকবে তখন তুমি খাতা কলমে না করে সময় বাঁচানোর জন্য মনে মনেও করতে পারো। আমরা আগেও যতগুলো অঙ্ক করেছি সেগুলোকেও কিন্তু আমরা মনে মনে করতে পারি। এই অঙ্কটা দেখি চলো। বলতে 76 সেমি পারস্তম্ভের চাপে কোন গ্যাসের আয়তন 76 সেমি কিউব। তাহলে প্রাথমিক চাপ P1 বলে দিয়েছে 76 সেমি, পারস্তম্ভের চাপ, তাহলে 76 সেমি পারস্তম্ভের চাপ মানে কি? তুমি লিখবে 76 সেমি পারস্তম্ভের চাপ, ভাষায় লিখতে পারো, বা পারস্তম্ভের চাপকে শর্টকাট আমরা HG লিখি, তো তুমি HGও লিখে দিতে পারো যে প্রাথমিক চাপ 76 সেমি HG। প্রাথমিক আয়তন V1 কত বলেছে? 76 সেন্টিমিটার কিউব, তাহলে আয়তন বলে দিয়েছে। বলছে তাপমাত্রা অপরিবর্তিত মানে বয়েলের সূত্র হবে, লিখি P1 V1 সমান সমান P2 V2। তারপরে কি বলছে? অপরিবর্তিত রেখে চাপ দ্বিগুণ করলে, তাহলে অন্তিম চাপ P2 বলেনি, ঘুরিয়ে বলেছে। বলছে প্রথমে 76 ছিল চাপ, পরে ডবল করে দিয়েছি, তাহলে পরের চাপটা কত? তুমি বলবে প্রথমে 76 ছিল, পরে দ্বিগুণ করা হয়েছে, তাহলে পরের চাপটা কত হবে? 76 গুণ 2, 6 2 12 2, হাতে 1, 7 2 14, একে 15, 152 সেমি এইচজি, 152 সেমি এইচজি। বেশ, হয়ে গেল। তারপরে কি বলছে? বলছে চাপ দ্বিগুণ করলে মানে চাপ এই পরিমাণ করে দিলে গ্যাসের আয়তন কত হবে, মানে V2 কত হবে। এটাও তো আমার হোমওয়ার্কই রাখার কথা, তো তোমরা ভিডিওটাকে পজ করে ঝটপট নিজে থেকে করে নাও, বা আমার দিকে না তাকে নিজে থেকে করো। V2 কত হবে মান বসাই, তোমাকে V2 বের করতে বলেছে। V2 সমান সমান আমি লিখতে পারি P1 V1 বাই P2। তো P1 এর মান কত? P1 এর মান 36 গুণ V1 এর মান কত, সরি 76 করে, P2 এর মান আমাদের 76 গুণ 2, 76 গুণ 2, এই সবই 76 76 হয়ে গেল। তো হোগা, চল 76 76 কেটে দিলাম, 76 কে 2 দিয়ে ভাগ দিলে 35 দুগুণে 70, 36, উত্তর আমাদের আসছে 36 না? এক সেকেন্ড দাঁড়াও, আর 3, তো 3, তাহলে 35 3 38, ঠিক 38 হচ্ছে, 38 হচ্ছে, তাহলে 38 সেন্টিমিটার কিউব হয়ে গেল। হুয়া হুয়া হুয়া। এবার এই অঙ্কটা কি মনে মনে করতে পারতাম না? হ্যাঁ করতে পারতাম, এত না কেটে। কিভাবে? আমি এটা দেখতাম যে আচ্ছা 76 সেমি চাপে আয়তন 76 সেমি আছে, 76 সেমি চাপে আয়তন 76 আছে। এবার কি বলছে? চাপ দ্বিগুণ করলে, এবার তুমি কি জানো চাপ যদি ডবল করে দিই আয়তন অর্ধেক হয়ে যাবে, তাহলে চাপ যেহেতু ডবল করে দিয়েছি আয়তন 76 থেকে অর্ধেক হয়ে যাবে, তাহলে 76 এর অর্ধেক করে দাও, 76 এর অর্ধেক 38। মনে মনেই অঙ্কটা হয়ে যায়, এত খাটার প্রয়োজন হয় না। এই নিয়মে যদি আমরা করি, আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে মনে মনে ভেবে উত্তর বের করে নেব, আর এমসিকিউ যদি না হয় আমাদের করতে হয়, সেক্ষেত্রে আমরা এই খাটনিটা না একটু করব, কেমন? বেশ, পরের অঙ্ক। और कितना मैथ है जी, একটু দেখিনি, দাঁড়াও। আমার ভিডিও হয়তো এখনই অফ হবে, কারণ আমার 1 সেকেন্ড, একটু আমাকে টাইম দাও। হ্যাঁ, মোবাইলে চার্জ দিই, মোবাইলের ক্যামেরা অন আছে তো, একটু চার্জে কানেক্ট করি। কোথায় কানেক্ট করে গো? এটা কিসের? এটা কিবোর্ড খুলে দিই। হ্যাঁ, কিবোর্ড লাগবে না আমাদের। বেশ, চলো, ফোন চার্জে বসে গিয়েছে, একটু হয়তো ল্যাগ করছে,
কারণ আমার ফোনের জন্যই কোনো ব্যাপার না। চলো নেক্সট অঙ্ক আমরা যাই, চলো এবার একটু স্পিড বাড়াই। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত, তাহলে চাপ P1 বলে দিয়েছে 76, আয়তন V1 বলেছে 500। স্থির উষ্ণতায় বয়েলের সূত্র, কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হয়ে যাবে। আচ্ছা তাহলে কত চাপে মানে P2 কত জানতে চেয়েছে, ওই গ্যাসের আয়তন 4 গুণ হয়ে যাবে, মানে প্রথমে আয়তন ছিল 500 সেন্টিমিটার কিউব, পরে আয়তন কত বলেছে সরাসরি বলেনি, বলেছে পরে আয়তন 4 গুণ হয়ে যাবে, মানে অন্তিম আয়তন V2 কত আমার, V2 আমার V1 আমার 500, V1 500, তাহলে V2 4 গুণ মানে 500 4 গুণ, তাহলে 500 গুণ 4। দেখছো সরাসরি না বলে একটু তোমাকে খাটিয়ে নিচ্ছে যে আয়তন 4 গুণ হয়ে যাবে, সরাসরি বলুক 2000, সরাসরি বলে তো হয়ে গেল, একটু কাটাকাটি নিজেকে করো, গুণ করো। তো বলেছে একটু দাঁড়াও, আমার এখানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, রিকানেক্টিং। ये क्या हो गया? হ্যালো হ্যালো, একটু দাঁড়াও, হ্যাঁ আমার ভিডিওতে একটু প্রবলেম এসেছে। তো এই অঙ্কটা নিজে থেকেও করতে পারবে, নিজে থেকে করে নাও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আমি পরের অঙ্কটাও দিয়ে দিই আর আমি ওটাকে একটু ঠিক করি। আচ্ছা এটা আমাকেই করে দিতে হবে, কেউ যদি পারো তো এটা নিজে থেকে করো, আমি একটু দেখছি। ফোনে তো চার্জ নেই জানি, বাট বন্ধ কেন হয়ে গেল? আই থিঙ্ক এবার আমি এসে গিয়েছি, হ্যাঁ এসে গিয়েছি, চলো। ওকে এমনটা করি, চলো। বলছে নির্দিষ্ট তাপমাত্রায় মানে বয়লের সূত্রের অঙ্ক, কিছু পরিমাণ গ্যাসের ওপর চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, ঠিক। বলছে তাহলে চাপ কি পরিমাণ বাড়িয়েছো, প্রশ্নে চাপও বলে দেয়নি আয়তনও বলে দেয়নি, ধরতে হবে। তো বলছে কিছু পরিমাণ গ্যাসের ওপর চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, তাহলে প্রাথমিক আয়তন যেটা থাকবে অন্তিম আয়তন কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে আমি ধরে নিই প্রাথমিক আয়তন V, তাহলে অন্তিম আয়তন কি হবে, অর্ধেক, মানে V/2। তাহলে বলছে কোন একটা গ্যাসের ওপর চাপ দিলাম আর আয়তন অর্ধেক হয়ে গেল। বলছে তাহলে চাপ কতখানি বাড়িয়েছি, চাপও বলেনি, তো তুমি ধরে নাও যে প্রাথমিক চাপ ছিল P, তুমি ধরে নিলে যে প্রাথমিক চাপ আমার P, তাহলে অন্তিম চাপটা কত সেটা আমাকে বের করতে হবে। অন্তিম চাপ কত সেটা বের করে নিলে তারপরে তুমি বের করতে পারবে চাপ কতটা বাড়িয়েছো। এই অঙ্কটা মনে মনে হয়, আয়তন অর্ধেক হয়েছে মানে চাপ ডবল, আয়তন অর্ধেক মানে কি চাপ ডবল। তাহলে প্রথমে চাপ যদি P হয়, পরে আমার অন্তিম চাপ কত করেছো, 2P করে দিয়েছো, মানে তুমি চাপ ডবল করে দিয়েছো। তাহলে চাপ কতটা বাড়লো, প্রথমে যে পরিমাণ চাপ ছিল অতটা পরিমাণ চাপ আরো বেড়ে গিয়েছে, তাই না। প্রথমে যদি 10 ATM চাপ থাকে, পরে কত 20 ATM, তাহলে বাড়লো কত, 10 থেকে 10 বেড়ে গিয়েছে, মানে প্রথমে যে যেই চাপটা ছিল সেই পরিমাণ চাপটাই বেড়ে গিয়েছে, ডবল হয়ে গেছে। মানে কি 10 এর ডবল মানে কি 20, মানে 10 বেড়ে যাচ্ছে। কোনো কিছু ডবল হওয়া মানে কি ওই পরিমাণই বেড়ে যাওয়া। আমি যদি বলি 4 এর ডবল কত, তুমি বলে 4 এর সঙ্গে আরো 4 বেড়ে গিয়েছে, বেড়ে গিয়েই তো ডবল হয়েছে। তাহলে চাপ প্রথমে যেটা ছিল পরে কত হয়েছে, ডবল হয়েছে, মানে বেড়েছে কত, ওই পরিমাণই বেড়েছে। যারা বুঝতে পারলে না তারা আমার সাথে সাথে অঙ্ক করো, চলো আমি অঙ্কটা করি। আমি ধরে নিলাম যে বলছে কিছু পরিমাণ গ্যাসের উপর চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, ঠিক আছে। তাহলে আয়তন ধরে নিলাম, তাহলে কি পরিমাণ চাপ প্রয়োগ করেছি সেটাকে বের করি। আমি ধরে নিলাম প্রথমে চাপ ছিল P, সেখানে আয়তন V ছিল, এবং পরে অন্তিম চাপ P2 কত সেটা আমি বের করব, এবং ওই অন্তিম চাপ P2 এর জন্য আয়তন V/2 হয়ে গেল। তাহলে লিখবো উষ্ণতা স্থির, তাই বয়লের সূত্র অনুযায়ী P1 V1 সমান সমান P2 V2। P1 আমার কত, P ধরে নিয়েছি তো P লিখে দিলাম, V1 আমার V ধরেছি তো V লিখে নিলাম, P2 আমি জানি না, অন্তিম চাপ বের করব, পরে চাপ কতটা করছি, তাহলে পরের চাপটা জেনে গেলেই তো কতটা বেড়ে গেল জেনে যাবো। তো P2 ইন্টু V2 কত, V/2, তো বা VB কেটে গেল, P2 সমান সমান আমার বেরিয়ে গেল 2P, মানে কি চাপ আমার ডবল হয়ে আছে, অন্তিম চাপ এটা। তাহলে প্রথমে চাপ ছিল P,
পরে হয়ে গেল 2p। প্রশ্নে বলেছে চাপ বৃদ্ধির পরিমাণ কত, তো তুমি লেখো নিচে যে অতএব চাপ বৃদ্ধির পরিমাণ কি লিখবো, অন্তিম চাপ মানে পরের চাপ 2p, কতটা মাইনাস প্রথমের চাপ p, বেড়ে গেল মানে কি বললাম 10 থেকে 20 হয়ে গেল, তাহলে কতটা বলো তুমি 20 মাইনাস 10 করে দেবে তাহলে পেয়ে যাবে। তো ওটাই আমি করছি যে অন্তিম চাপ আমার 2p যেটা বের করলাম আর প্রথমে চাপ p ধরেছিলাম, তাহলে চাপ বেড়েছে কতটা, p পরিমাণ চাপ বেড়েছে, তাহলে চাপ বৃদ্ধি হলো p। এই পিটা কি প্রাথমিক চাপটাই হতো p, তো আমি লিখবো অর্থাৎ প্রথমে যেই চাপে গ্যাসটি ছিল সেই পরিমাণ চাপই বেড়ে গিয়েছে, প্রথমে গ্যাসে যে চাপ ছিল p সেই পরিমাণই বেড়ে গিয়েছে, যার জন্য p আর p মিলে 2p হয়ে গিয়েছে পরে, তাই না? তো আয়তন অর্ধেক মানে চাপ ডাবল, তো এটা মনে মনেও করতে পারি মেলানোর জন্য, আবার সঠিকভাবে করেও নিলাম। আই থিঙ্ক অঙ্কগুলো খুব সোজা লাগছে এবং ভালো লাগছে। যত আমি অঙ্ক করাচ্ছি না এত অঙ্ক কোনো বইতে পাবে না, কেমন কোনো একটা বইতে তো অন্তত পাবে না, কারণ আমি নিজেই অঙ্ক করানোর আগে আমার কাছে অলরেডি একটা দুটো তিনটে চারটে সহায়িকা পড়ে আছে আর অনেকগুলো টেক্সট বই পড়ে আছে, সবকিছু মিলিয়ে মিশে আমি একবারে তোমাদের করিয়ে দিচ্ছি। যে খাটনিটা একটা মানে যারা র্যাঙ্ক করে তারাও মনে হয় এতগুলো অঙ্ক করে না, এত পরিমাণে খাটনি করে না, যেটা আমরাই তোমাদের করিয়ে দিচ্ছি বিবর্তন ব্যাচের মধ্যে। তো এগুলোকে একদম ভালো করে করো, হয়ে যাবে, এর বাইরে কোনো অঙ্ক আসবে না, কেমন? আর যারা বিবর্তন ব্যাচে এখনো জয়েন করোনি তোমরা জয়েন করে নিতে পারো। বিবর্তন ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা ভিডিও দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে নিও, কমেন্টও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে নিও। আচ্ছা, লাস্ট অঙ্ক, এরপরে আমাদের দুটো কঠিন অঙ্ক আছে, সেই কঠিন দুটো অঙ্ক করব। বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ 0.1 গুণ করা হলো, তাহলে প্রথমে চাপ যদি p হয় পরে চাপ কত করে দেওয়া হলো, বলছে চাপ 0.1 গুণ করে দেওয়া হলো, তাহলে প্রথমে চাপ ছিল p, অন্তিম চাপ কত 0.1 গুণ করে দেওয়া হলো। এটাই বলেছে যে কোনো গ্যাসের চাপ 0.1 গুণ করে দেওয়া হলো, যদি বলতো দ্বিগুণ করে দেওয়া হলো তাহলে 2 দিয়ে গুণ করতাম, যদি বলতো চাপ 4 গুণ করা হলো তাহলে প্রথমের চাপের সঙ্গে 4 দিয়ে গুণ করতাম। এখানে বলেছে 0.1 গুণ করা হলো, তাহলে আমি ধরে নিলাম প্রথমে চাপ p পরে অন্তিম চাপ এত গুণ করে দিল, তার মানে অন্তিম চাপ এটা। প্রশ্নে কোনো একক তো লেখা নেই, তাই না? একক তো লেখা নেই, তো এককও লেখার দরকার নেই। কে কল করছে একটু দাঁড়াও। বলছে আয়তন বৃদ্ধির পরিমাণ কত, তো তুমি লেখো যে প্রথমে আয়তন v1। কে কল করছে? এই জন্য আমি হোয়াটসঅ্যাপটা ওপেন রাখতে চাই না, তোমরা এত কল করো, কল করে করে ওকে, যেটা বলছিলাম এখানে করি, হ্যাঁ কই গেল, v1 সমান সমান, তো বলছে আয়তন কি পরিমাণ বেড়ে গেল, একই ধরে নিলাম p চাপে আয়তন v, তাহলে চাপ এত গুণ করে দিলাম, তাহলে আয়তন কি পরিমাণ পরিবর্তন হলো মানে v2 কি হয়ে গেল সেটাই বের করব। তাহলে v1 আমার v, তাহলে v2 কত, তো সেটা বের করো। তো বয়লের সূত্র অনুযায়ী p1 v1 সমান সমান p2 v2, বা p1 আমার p, v1 আমার v, p2 আমার p ইন্টু 0.1, অন্তিম আয়তন তো আমি জানি না, অন্তিম আয়তনে আমি বের করব। তো অন্তিম আয়তন আমি বের করতে গেলাম, পি পি কেটে গেল, তাহলে v2 সমান সমান কত আসলো, বা v2 সমান সমান আমার আসবে 10v, 10v চলে আসবে, কাটাকাটি করবে নিজে থেকে 10v আসবে। হ্যাঁ, তাহলে প্রথমে আয়তন ছিল v, পরে আয়তন হয়ে গেল 10v। তো বলছে আয়তন বৃদ্ধির পরিমাণ কত, তো আমি লিখবো যে অতএব আয়তন বৃদ্ধির পরিমাণ 10v মাইনাস v মানে 9v। তাহলে তুমি কি বলবে আয়তন কতটা বেড়েছে, তুমি বলবে প্রথমে যে আয়তনটা ছিল তার 9 গুণ আয়তন বেড়ে গিয়েছে। প্রাথমিক আয়তনের ভি, তো প্রাথমিক আয়তন এই যে ধরে নিয়েছি প্রাথমিক আয়তন ভি, তো আমি বলবো প্রাথমিক আয়তনের 9 গুণ আয়তন বেড়ে গেল। বেশ, চলো আশা করি বুঝতে পেরেছো। লাস্ট আমাদের আর দুটো অঙ্ক, আগে এই অঙ্কটা করি, তারপরে লাস্টের অঙ্কটা একটু বেশি কঠিন আছে, ওটা পরে করবো, আগে সোজাটা করি। এটা খুব দারুণ একটা প্রশ্ন, আমার তো খুব ভালো লেগেছে এই প্রশ্নটা। বলছে দুটি পাত্র এ এবং বি, তাহলে একটা পাত্র আছে এ আর একটা পাত্র আছে বি, বি দুটো পাত্র এ বি। এবার কি বলছে দুটো পাত্র এ বি, এদের আয়তন হলো 100 সেমি কিউব আর 300 সেমি কিউব, একজনের আয়তন 100 আর একজনের আয়তন 300, এককটা আমি আপাতত লিখলাম না। বলছে এ পাত্রটি, এটার আয়তন বলে দিয়েছে, ঠিক আছে,
বলছে এ পাত্রটি 748 কেপিএ চাপে মানে কিলো পাস্কাল চাপে গ্যাস দ্বারা পূর্ণ। তাহলে এই যে 1 নাম্বার এ নাম্বার পাত্রটা আছে, এই পাত্র কি বলছে, এই পাত্রটা কত চাপে, এই পাত্রটা 748 কিলো পাস্কাল চাপে। তো একক বাদ দাও, 748 চাপে। তো 748 কিলো পাস্কাল চাপে গ্যাস দ্বারা পূর্ণ আছে। তাহলে এই পাত্রটা গ্যাস দ্বারা ভরে আছে মানে কি, গ্যাসের আয়তন কত, পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন আমরা ধরি। তাহলে পাত্রের আয়তন 100 সেমি কিউব, পাত্রের আয়তন 100 সেমি কিউব। এই পাত্রটা গ্যাস দিয়ে ভরে আছে, তাহলে গ্যাসের আয়তন কত, গ্যাসের আয়তন 100 সেমি কিউব। তাহলে এই পাত্রে গ্যাসের আয়তন 100 সেমি কিউব এবং এই পাত্রে গ্যাসটা কত চাপে আছে, চাপ বলে দিয়েছে কিন্তু দেখো, বলছে 748 কিলো পাস্কাল। তাহলে এ পাত্রের ক্ষেত্রে, এ নম্বর যে পাত্রটা আছে ওই পাত্রের ক্ষেত্রে তুমি আয়তনও জানো চাপও জানো। এবার অঙ্কটা সামনে পড়ি। বলছে বি পাত্রটি প্রায় শূন্য, মানে এই যে বি পাত্র আছে এর মধ্যে কোনো গ্যাস নেই, মানে গ্যাসের আয়তন শূন্য, কোনো গ্যাসই নেই। চলো, তাহলে বি পাত্রের মধ্যে কি কোনো গ্যাস আছে, নেই, কিন্তু পাত্রের আয়তন 300, 300 পাত্রের আয়তন, কিন্তু ওই পাত্রের মধ্যে কোনো গ্যাস নেই। তাহলে আমি যদি বলি তোমাকে বি পাত্রের মধ্যে গ্যাসের আয়তন কত, তুমি বলবে বি পাত্রের মধ্যে কোনো গ্যাসই নেই, শূন্য। তার মানে বি পাত্রে গ্যাসের আয়তন শূন্য। পাত্রের আয়তন 300 হতে পারে, ওর মধ্যে কোনো গ্যাসই নেই, তো বি পাত্রে কোনো গ্যাস নেই মানে গ্যাসের আয়তন শূন্য। এবং তার চাপ নগণ্য এবং ওর চাপও প্রায় শূন্য। তাহলে বি পাত্রের চাপও শূন্য, আয়তনও শূন্য। বি পাত্রের ক্ষেত্রে চাপও নেই, আয়তনও নেই। ঠিক আছে, ভালো কথা। শুধুমাত্র প্রথম পাত্রের ক্ষেত্রে চাপ আয়তন বলে দিয়েছে, বি পাত্রের ক্ষেত্রে চাপও শূন্য, আয়তনও শূন্য। আচ্ছা, এবার কি বলছে, বলছে এ ও বি পাত্রকে পরস্পরের সঙ্গে যুক্ত করলে এ পাত্র আর বি পাত্রকে এবার আমরা জয়েন্ট করে দেব। ধরো এদের এখানে মুখে ঢাকনা আছে লাগানো, আর এরও মুখে ঢাকনা লাগানো আছে, জাস্ট ধরো আমি বলছি, তো এই দুটো পাত্রকে আমি জয়েন্ট করে দেব, জয়েন্ট করে দেব। ঠিক, তাহলে জয়েন্ট করে দিলে তাপমাত্রা স্থির রাখলে, মানে বয়েলের সূত্র দিয়ে অঙ্কটা হবে, তাপমাত্রা স্থির রাখলে অন্তিম চাপ কত, তাহলে চাপ কত হয়ে যাবে। এবার তুমি শোনো, একটা পাত্র খালি পড়ে আছে আর একটা পাত্র ভরে আছে, যখন এদেরকে জুড়ে দেবে কি হবে, ওই যে 100 সেন্টিমিটার কিউব যে পাত্রটা আছে, মানে এ পাত্রের মধ্যে যে গ্যাসগুলো আছে ওই গ্যাসগুলো বি পাত্রের মধ্যে চলে আসবে। মানে দুটো পাত্রকে যখনই জয়েন্ট করে দেব দুটো পাত্রের মধ্যে গ্যাসটা ছড়াই যাবে। তাহলে আমার প্রথমে গ্যাসের আয়তন ছিল 100 সেন্টিমিটার কিউব, যখনই পাত্র দুটোকে জয়েন্ট করে দিলাম এবার গ্যাস গোটা পাত্রের মধ্যে ছড়াবে। মানে একজনের 100 সেন্টিমিটার কিউব আর একটা খালি পাত্র 300 সেন্টিমিটার কিউব, জয়েন্ট হয়ে গিয়ে পাত্রের আয়তন কত হয়ে গেল, 400 সেন্টিমিটার কিউব। এবারে 400 সেন্টিমিটার কিউব দুটো পাত্রের মধ্যেই তো গ্যাস এবার ছড়িয়ে গেল, যখন জয়েন্ট করে দিলাম ছড়িয়ে গেল। তাহলে গ্যাসের আয়তন তো বেড়ে গেল, প্রথমে ছিল 100 সেন্টিমিটার কিউব, যখনই জয়েন্ট করে দিলে এবং গোটা দুটোর মধ্যে গ্যাস ছড়িয়ে গেল, তার মানে গ্যাসের আয়তন কত হয়ে গেল, 400 সেন্টিমিটার কিউব। তাহলে প্রথমে আয়তন ছিল 100, পরে হয়ে গেল 400। তোমাকে এটাই বলছে যে দুটো বয়েমকে বা দুটো পাত্রকে আমি যদি যুক্ত করে দিই তাহলে অন্তিম চাপ কত হবে। এবার তুমি নিজে থেকে ভাবো যে প্রথমে বি পাত্র খালি, বি পাত্র খালি, এ পাত্র আছে, এ পাত্রে আয়তনও জানি চাপও জানি, তাহলে প্রাথমিক আয়তন প্রাথমিক চাপ জানি, জয়েন্ট করে দিলাম আয়তন বেড়ে গেল। জয়েন্ট যেই করে দিলে 100 সঙ্গে 300, ওই খালি পাত্র 300, এটা জয়েন্ট হয়ে গেল, মানে গোটার মধ্যে আয়তন গ্যাস ছড়ে গেল, মানে আয়তন বেড়ে গেল। এবার আমরা জানি আয়তন বেড়ে গেলে তো চাপ কমে যাবে, তাহলে চাপ ঠিক কতটা কমলো সেটা এবার তুমি বয়েলের সূত্রতে বের করো। তাহলে এ পাত্রের ক্ষেত্রে প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন জানো, যুক্ত করে দিলে এ আর বি কে, তাহলে অন্তিম আয়তন পেয়ে গেলে, তাহলে অন্তিম চাপ কত, তাহলে তুমি ওখান থেকে কাটাকাটি করে বের করে আনবে। আমি এটাকে মনে মনেও করতে পারবো। আমি দেখতে পাচ্ছি যে প্রথমে আয়তন ছিল 100 সেন্টিমিটার, পরে যুক্ত হয়ে যাওয়ার পর 300 যুক্ত হয়ে গেল, মানে 400 হয়ে গেল। তাহলে আয়তন 100 থেকে 400 হয়ে যাচ্ছে, মানে আয়তন 4 গুণ হয়ে যাচ্ছে। তার মানে চাপ কি হবে, 4 ভাগ হয়ে যাবে। তাহলে চাপ এই যে 748 আছে, এটাকে 4 দিয়ে ভাগ দিলে উত্তর আমি পেয়ে যাব। কিন্তু এটাকে আমরা আসল নিয়মে করব, আগে শর্টকাটে একটু করে দেখি কত হচ্ছে। 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 সাথে 28, 4 নং 34, 4 সাথে 28, 7 ধরো 4 8 32, 8 দিয়ে আছে 32, 2 8, 4 সাথে 28, তাহলে 187 কিলো পাস্কাল। অঙ্কটা একটু একটু ভেবে মনে মনে করতে পারলাম, এটা অনেকটাই ভাবতে হবে, তোমরা একটু মন দিয়ে ঠান্ডা মাথায় ভাবো ব্যাপারটা কি ঘটছে। তো ভাবার পরে এবার নিজে থেকে অঙ্কটা করো। এবার আমি একটু ভাষাতে লিখি দিই, এটা আমি শর্টকাটে করলাম, এবার আমি ভাষাতে এরকম লিখবো।
যে প্রথমে দুটো কেস আছে, তো লিখলাম প্রথমে সরাসরি যে গ্যাসের প্রাথমিক চাপ P1 প্রশ্নে বলা আছে কত 748 না, হ্যাঁ 748 কিলোপাস্কেল এবং প্রাথমিক আয়তন V1 100 সেন্টিমিটার কিউব। এবার পাত্রটির সঙ্গে এ পাত্র আর বি পাত্রকে যুক্ত করে দেওয়ার ফলে গ্যাসের অন্তিম আয়তন হয়ে যায় কত 100 যোগ 300। 100 যার মধ্যে গ্যাস ছিল ওর সঙ্গে তুমি খালি কৌটো যুক্ত করে দিলে 300, তাহলে ওই 100-র মধ্যে যে গ্যাস ছিল সেই গ্যাসটা এর মধ্যেও চলে আসবে, আর গ্যাসের আয়তন কত হয়ে যাবে, পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন, মানে 100 আর 300 মিলে হয়ে যাবে 400। গ্যাসের অন্তিম আয়তন হয়ে গেল 400। এবার তুমি বলবে এবার চাপ আমি বের করব, এবার কাটাকাটি করো, বের করে আনো P1 V1 সমান সমান P2 V2 করে নিজের মতো করে বের করে আনো, বা করেই দিই, অনেকে বলবে দাদা এটাও করে দাও, P1 V1 সমান সমান P2 V2। তো P1 আমার কত 748, V1 আমার কত 100, P2 আমাকে বের করতে হবে, V2 আমার 400। তো করো নি, এটাকে 0 0 কাটো, 4 দিয়ে এদিকে এটাকে কাটো, 187 হয়ে গেল। তাহলে P2 সমান সমান 187। 187 উত্তর ছিল না, 187। হ্যাঁ চলো অঙ্ক হয়ে গেল। লাস্ট অঙ্ক আমাদের লাস্ট অঙ্ক, এটা তোমার জন্য হোমওয়ার্ক, এইটা তোমার জন্য হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা ধূলিকণার অঙ্কটা আমরা যেভাবে করেছিলাম এই অঙ্কটাও সেইভাবেই হবে। এখানে বলছে একটা গ্যাস আছে, আমার একটা পাত্রের মধ্যে একটা গ্যাস আছে, ওই গ্যাসের মধ্যে একটা কাঁচের টুকরো আছে, আগে ধূলিকণা ছিল এবার কাঁচের টুকরো আছে, আমি চাপ দিয়ে আয়তন কমিয়ে দিলাম, তাহলে বলো কাঁচের টুকরোর আয়তন কত। এই ধরনের অঙ্ক কিন্তু ওই ধূলিকণাটা যদি ভালো করে করে থাকো তাহলে এটাও পারবে। আমাদের লাস্ট অঙ্ক এই অঙ্কটা, চলো এটা করলে আমাদের আজকের ক্লাস সমাপ্ত। আমি অঙ্কটা নিজে নিজে পড়ে বুঝিয়ে দিচ্ছি, আমি গোটাটা পড়ছি না, আমি বোঝাচ্ছি অঙ্কটা কি বলছে। একটা জলাশয় আছে আমাদের কাছে, দাদা জলাশয়টা কতটা গভীর জানি না, কতটা গভীর আমি জানি না, কিন্তু এই জলাশয়ের একদম নিচে একটা বায়ুর বুদবুদ আছে, মানে একটা হাওয়ার গোলা আছে, কেমন মানে হাওয়া আছে, এক কথায় গোল একটা বায়ুর বুদবুদ আছে। এই বায়ুর বুদবুদটা যখন উপরে উঠে আসে, যখন উপরে উঠে আসলো জলের, এটা ধরো লেভেল, এটা উপরে জলের লেভেল, যখন উপরে উঠে আসে তখন এই বায়ুর বুদবুদটার আয়তন 5 গুণ হয়ে যায়। মানে প্রথমে আয়তন যদি 1 লিটারের হাওয়ার গোলা হয়, উপরে যখনই চলে আসবে 5 লিটার হয়ে যায়। কেন? কারণ উপরে গ্যাসের চাপ কম, ওই জন্য উপরে উঠতে উঠতে গ্যাসের আয়তন বেড়ে যায়, এগুলো তো পড়েছি আমরা। তো তোমাকে বলা হলো যে একটা বায়ুর বুদবুদ আছে যেটা একটা জলের নিচ থেকে উপরে উঠে আসলো, আর ওর আয়তন 5 গুণ বেড়ে গেল, তাহলে তুমি বলো ওই পুকুরটা কতটা গভীর। অঙ্কটা শুনে কিরকম লাগছে বলো? বলছে একটা পুকুরের মধ্যে একটা বায়ুর বুদবুদ আছে, সে বায়ুর বুদবুদটা নিচ থেকে যখনই উপরে উঠলো তার আয়তন 5 গুণ হয়ে গেল, বলো পুকুরটা কতটা গভীর। শুনে দারুণ অঙ্ক লাগছে, দারুণই অঙ্ক, এই জন্য এটাকে হটসের মধ্যে রেখেছি। চলো এটাকে করি। আমার প্রশ্নে বলা আছে যে জলাশয়ের সমগ্র অংশের উষ্ণতা সমান, মানে এটা বয়লের সূত্র দিয়ে হবে, উষ্ণতা একই আছে মানে বয়লের সূত্র দিয়ে হবে। তো বয়লের সূত্র P1 V1 সমান সমান P2 V2, এই সূত্র দিয়ে হবে। হ্যাঁ এই সূত্র দিয়ে হবে, খালি তোমাকে খুঁজে বের করতে হবে যে চাপ কি, P1 V1 P2 V2 এদের মানগুলোকে খালি বের করে আনতে হবে। ঠিক আছে, কি করে বের করবো চলো, হয়ে যাবে, ধীরে ধীরে করতে থাকি। পরের পেজে যাচ্ছি। আচ্ছা, বলছে যে জলাশয়টা কতটা গভীর, আমি জানি না কতটা গভীর, ধরে নিলাম H পরিমাণ গভীর, ধরে নিলাম H পরিমাণ গভীর। হ্যাঁ, এবার তুমি আমাকে বলো এই যে হাওয়ার বুদবুদটা ছিল, এই যে এটাকে দেখো তীর চিহ্ন মারলাম, এই আচ্ছা কি বলেছে প্রশ্নে, হাওয়ার বুদবুদ 5 গুণ হয়ে গেল। তাহলে তুমি ধরে নাও যে প্রাথমিক আয়তন ভি, ওই বায়ুর বুদবুদের আয়তন যদি প্রাথমিক ভি হয়, তাহলে নিচে থাকা অবস্থায় আয়তন ভি, যখন সে উপরে চলে আসলো তখন আয়তন কত 5 গুণ, তাহলে অন্তিম আয়তন V2 কত 5V। তাহলে প্রাথমিক আয়তন আর প্রাথমিক অন্তিম আয়তন প্রশ্নে বলা ছিল না, আমরা কাটাকাটি করে মানে আমরা একটু মাথা কাটিয়ে বের করে নিলাম। প্রশ্নে বলে দিয়েছে যে আয়তন 5 গুণ হয়ে যায়, তাহলে প্রথমে আয়তন ভি ধরে নিলাম, উপরে আসলে 5V হয়ে যাবে। তাহলে প্রাথমিক আয়তন প্রাথমিক অন্তিম আয়তন পেয়ে গিয়েছি। এবার আমরা কি করব, যে যখন বায়ুর বুদবুদটা এখানে ছিল তখন চাপটা কত, মানে P1 কত, আর যখন ওপরে উঠে গেল তখন চাপটা কত, এই দুজনকে চলো বের করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এবার বায়ুর বুদবুদটা যখন নিচে বসে আছে
তখন ওর উপরে চাপ কত প্রশ্নে বলা নেই, তাহলে বের করতে হবে। এবার একটু কনসেপ্ট লাগাও যে ওই বায়ুর বুদবুদের উপর কে কে চাপ প্রয়োগ করছে। তোমার ঘাড়ের উপরে যদি আমি তোমার বন্ধুকে চড়িয়ে দিই, তাহলে তোমার উপর কে চাপ প্রয়োগ করছে? তুমি বলে বন্ধু আমাকে চাপ প্রয়োগ করছে। আমি বলবো তোমার বন্ধু তো তোমাকে চাপ প্রয়োগ করছে ঠিকই আছে, তার সাথে তোমার আশেপাশে যে বাতাস আছে ওই বাতাসও তো তোমাকে চাপ প্রয়োগ করছে। হ্যাঁ, একইভাবে এই ছবিতে দেখো, এখানে নিচে যে বায়ুর গোলাটা আছে মানে বায়ুর বুদবুদ, এই বুদবুদের উপর কে চাপ প্রয়োগ করছে? তুমি বলবে এই বুদবুদের উপরে জল আছে অনেকটা, তো এই যে জলের স্তম্ভ বা জল আছে, এই জলটা চাপ প্রয়োগ করছে। হ্যাঁ, আবার এই জলের উপরে তো বাতাস আছে, ঠিক? হ্যাঁ, ওই বাতাসও তো চাপ প্রয়োগ করছে জলের উপরেই। তাহলে বায়ুর বুদবুদের উপরে দুইজন চাপ প্রয়োগ করছে, একটা জলের স্তম্ভ নিজেই চাপ প্রয়োগ করছে, আর একটা বাতাসও চাপ প্রয়োগ করছে। হ্যাঁ, এবার জলের যে স্তম্ভ আছে কতটা জল আছে, ওই বায়ুর বুদবুদের উপরে কতটা জল আছে? তুমি বলবে ধরে নিলাম এইচ উচ্চতা পর্যন্ত জল আছে। তাহলে এইচ উচ্চতার যদি জল থাকে, তাহলে এই P1 সমান সমান আমি কি লিখতে পারি যে বায়ুর বুদবুদের ওপর চাপ, বায়ুর বুদবুদ যখন তলায় ছিল তখন তার উপরে চাপ কি লিখতে পারবো? পরের পেজে লিখি, আমি লিখবো যে প্রথমে বায়ুর বুদবুদের প্রাথমিক চাপ P1 সমান সমান আমি কি লিখতে পারবো? তুমি বলবে জল চাপ প্রয়োগ করছে, তো তুমি লিখবে যে এইচ উচ্চতার জলস্তম্ভের চাপ, জলস্তম্ভের চাপ, এইচ উচ্চতার যে জল আছে ওর উপরে, মানে পুকুরের গভীরতা যদি এইচ হয়, তাহলে ওই এইচ পরিমাণ জল বা এইচ উচ্চতার জলটা ওর উপরে চাপ প্রয়োগ করছে। তো তুমি লিখবে যে প্রথম চাপটা কি, প্রথমে চাপ হচ্ছে এইচ উচ্চতার জলের স্তম্ভের চাপ যোগ বায়ুর চাপ, যোগ বায়ুরই বলেছে প্রশ্নে বায়ুমণ্ডলের চাপ, তাই তো? বায়ুর চাপ, তো যোগ বায়ুর চাপ, কারণ বায়ু চাপ প্রয়োগ করছে ওর উপর, যোগ বায়ুর চাপ। হ্যাঁ, ঠিক আছে। অন্তিম চাপ কি হবে? অন্তিম চাপ P2 কি হবে? তুমি বলে দাদা যখন এই বাতাসের বুলবুলাটা বা বুদবুদটা, হাওয়ার বুদবুদ বা বায়ুর বুদবুদ যখন ওপরে চলে আসলো, একদম যখন একদম ওপরে, তখন তার উপরে কে চাপ প্রয়োগ করছে? তুমি বলবে একদম যখন ওপরে চলে আসলো তখন তার ঘাড়ের উপরে আর কেউ নেই, ঘাড়ের উপরে আর জল নেই, শুধুমাত্র বাতাস আছে। তাহলে বাতাসের বুদবুদটা যখন ওপরে চলে আসছে তখন তার উপরে শুধুমাত্র বায়ুই চাপ প্রয়োগ করছে, কারণ তার উপরে তার জল নেই, উপরে চলে এসছে ওই। তাহলে অন্তিম চাপ কি? অন্তিম চাপ বলবে তুমি বায়ুর চাপ। তাহলে অন্তিম চাপটা কি? বায়ুর চাপটাই অন্তিম চাপ, বায়ু যেই চাপ দিচ্ছে। ঠিক, তাহলে অন্তিম চাপ আমার বায়ুর চাপ, অন্তিম চাপ আমি লিখে নিলাম বায়ুর চাপ, বায়ুর চাপ। আচ্ছা, এটা দেখে অঙ্ক হবে? প্রশ্নটা পড়ি। প্রশ্ন একটা জিনিস বলে দিয়েছে, দেখো চাপের দুজনকে একই এককে রাখতে হবে, তো একই এককে রাখতে হবে, আবার চাপটা যাতে ক্যালকুলেশনে সুবিধা হয় তার জন্য প্রশ্ন একটা জিনিস বলেই দিয়েছে। বলছে দেখো বায়ুর চাপ 10 মিটার উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের সমান। মানে এই যে বায়ুর বুদবুদটার উপরে যে বাতাস যে চাপ প্রয়োগ করছে, বাতাস কতখানি চাপ প্রয়োগ করছে? বলছে বাতাস যেই পরিমাণটা চাপ প্রয়োগ করছে সেটা কিসের সমান? 10 মিটার জলস্তম্ভের সমান। মানে ওর উপরে যদি বাতাস না থেকে যদি 10 মিটার জলের স্তম্ভ থাকতো, ওই 10 মিটার জলের স্তম্ভ যে পরিমাণ চাপ প্রয়োগ করে বাতাসও সেই পরিমাণই চাপ প্রয়োগ করছে। তাহলে প্রশ্নে বলেছে বায়ুর চাপ 10 মিটার জলস্তম্ভের চাপের সমান। তাহলে আমি কি আমার এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি যে এইচ উচ্চতার জলস্তম্ভের চাপ যোগ বায়ুর চাপের বদলে আমরা কি লিখবো যে বায়ুর চাপ সমান সমান প্রশ্নে বলে দিয়েছে, প্রশ্নে কি বলেছে 10 মিটার জলস্তম্ভের চাপ, জলস্তম্ভের চাপ। তাহলে এইচ উচ্চতার জলস্তম্ভের চাপ যোগ 10 মিটার জলস্তম্ভের চাপ সমান সমান আমি কি লিখতে পারি এইচ যোগ 10, যোগ করে দিলাম। যে অলরেডি পুকুরের, এখানে দেখো অলরেডি পুকুর কতটা গভীর, পুকুরটা হচ্ছে তোমার, বা পুকুরই বলেছে না জলাশয় বলেছে, অলরেডি জলাশয়টা আমার এইচ মিটার ডিপ, তো এইচ উচ্চতার জল তো প্রেসার মারছেই, ওই এইচ উচ্চতার সঙ্গে আরো 10 মিটারের জল চাপ মারছে, মানে বায়ু চাপ মারছে। তাহলে এইচ উচ্চতার জল যোগ 10 মিটারের জল, এরা দুজন মিলে চাপ প্রয়োগ করছে। তো আমি ওটাই লিখে নিলাম যে বায়ু চাপের জায়গায় 10 মিটার লিখলাম, তো যোগ করে দিয়ে এত মিটার জলস্তম্ভের চাপ। আর অন্তিম চাপ কি? অন্তিম চাপ কি লিখবো? বায়ুর চাপ। বায়ুর চাপ মানে কি 10 মিটার জলস্তম্ভের চাপ। বেশ,
এবার আমি লিখবো যে অতএব এক্ষেত্রে উষ্ণতা স্থির আছে, তাই বয়লের সূত্র অনুযায়ী P1 V1 সমান সমান P2 V2। সোজা একটা সূত্র, ছোট্ট একটা সূত্রতে কত দারুণ জিনিস বের করে দিচ্ছি না, যে গ্যাসের আয়তন 5 গুণ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমি বুঝে যাচ্ছি যে জলটা কতটা ডিপ। দারুণ জিনিস, তাই না? তাহলে দেখো ফিজিক্সের সাহায্যে আমরা কত কিছু বের করতে পারি ক্যালকুলেশনের সাহায্যে। আচ্ছা, তাহলে প্রাথমিক P1 কত? P1 আমার H যোগ 10 মিটার জলস্তম্ভের চাপ, তাহলে H যোগ 10, P1 আমার H যোগ 10। V1 কত? তুমি বলবে V1 মানে তো প্রাথমিক আয়তন, তুমি বলবে V1 মানে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন আমরা V ধরে নিয়েছি আর অন্তিম আয়তন 5V, তাহলে V1 আমার 5V, সরি V1 আমার V সমান সমান অন্তিম চাপ তো 10, P2 আমার 10, V2 কত? V2 5V। আচ্ছা, এবার কাটাকাটি নিজে থেকে করে নাও, VV কেটে দাও, 5 10 50, তাহলে বা H সমান সমান 50 মাইনাস 10, 50 মাইনাস 10, উত্তর আসছে 40 মিটার। 40 মিটার। তাহলে জলাশয়ের গভীরতা কত? 40 মিটার। উত্তর মেলাও, 40 মিটার, মিলে গিয়েছে উত্তর আমাদের 40 মিটার। তাহলে জলাশয়ের গভীরতা 40 মিটার। এটা আমাদের অঙ্ক হয়ে গেল। বয়েলের সূত্র থেকে যতগুলো আমি অঙ্ক করালাম, এত অঙ্ক কেউ করায় না, তো এতগুলো অঙ্ক করলে নিশ্চিত থাকো হয়ে যাবে, মাধ্যমিকের বাইরে কিছু আসবে না। সবার প্রথমে লেভেল 1 এর অঙ্কগুলো করবে, তারপরে লেভেল 2 এর অঙ্কগুলো প্র্যাকটিস করবে, সবগুলো যেগুলো এখনো করলে আমার সাথে সাথে খাতা কলমে, সেগুলোকে আরো একবার করবে। আর লাস্টে আমরা লেভেল 3, বোঝা গেল? লেভেল 3 বলি কেন? যেটা আমাদের হর্স লেভেল। তো এখানে আমাদের বয়েলের সূত্রের অঙ্ক সমাপ্ত। এরপর আমরা শুরু করব চার্লসের সূত্র। তো ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাই বাই। তোমাদের সবাইকে শুভকামনা। অনেকটাই মাধ্যমিক পরীক্ষা এখনো দেরি আছে, নোটস টোকো, যেগুলো নোটস আমি দিচ্ছি। অঙ্কের অনেক বলে যে দাদা অঙ্কের কি নোটস টুকবো? আমি বলবো অঙ্কের নোটস টুকে নাটকের থেকে পিডিএফ তো আমি দিয়ে দিচ্ছি, তুমি চাইলে প্রশ্নগুলো টুকে রাখতে পারো আর উত্তরগুলো টুকে রাখতে পারো। আর অঙ্ক দেখে দেখে নোটস না টুকে নিজে থেকে বারবার অঙ্ক প্র্যাকটিস করো, এটা বেশি কাজে দেবে। অঙ্কে হুবহু নোটস টোকার দরকার নেই, আমি তোমাদের একটা পিডিএফ দেবো যেখানে প্রশ্ন উত্তর সুন্দর করে থাকবে। তো যদি কোনোদিন উত্তর ভুলেও যাও তো ওখান থেকে তুমি দেখে নেবে, বা এই পিডিএফটা আমি দিয়ে রাখছি, এখানে শর্টকাটে করা আছে, আপাতত জন্য এটা দিচ্ছি, তো এখান থেকে করে নেবে। কেমন? অঙ্কের নোটস হুবহু দেখে দেখে না টুকে অঙ্কটা নিজে বারবার প্র্যাকটিস করবে, সেটা বা কাজে দেবে। চলো, আর আজকের ক্লাসে যদি কিছু না বুঝতে পেরে থাকো আমাকে অবশ্যই জানিও। তোমরা যারা ব্যাচে আছো তোমাদের ডাউট ক্লাসে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে, আর যারা ইউটিউবে দেখছো তোমরা ইউটিউবের কমেন্টে জিজ্ঞেস করবে। হ্যাঁ, চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে।